আরজে রাসেল ভূত.com ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আপনারা ভালোবাসেন বলেই প্রতি বৃহস্পতিবার রাত 11:59 আমরা ফিরে আসি এই ইউটিউব চ্যানেলটিতে। আমরা চাই আপনারা প্রতিনিয়ত জেনে যান কোন ঘটনাটি আজকে আমরা শোনাবো আপনাদেরকে, আর সেই জন্যই আমাদের এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করুন। আমাদের ঘটনাগুলি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিন, কমেন্ট করুন এবং শেয়ার করুন। আর সেই সাথে সব সময় আপডেট পেতে আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আশা করছি আজকের এপিসোডটি আপনাদের ভালো লাগবে। যেভাবে লিখেছেন আমি সেভাবেই পড়ার চেষ্টা করছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আপনি কেমন আছেন এটা জানতে চাইব না, কারণ আপনি সব সময় ভালোর দলেই। আমি মোহাম্মদ ইয়াসিন আরাফাত। আমার বাসা ময়মনসিংহ বিভাগের মুক্তাগাছা উপজেলার চেচুয়ায়। আর শারীরিক অসুস্থতার জন্য স্টুডিওতে যাওয়া আমার পক্ষে সম্ভব না, তাই আপনি পড়ে শোনালে অনেক খুশি হব। আর এটা ভূত.com শেয়ার করা আমার তৃতীয় ঘটনা। সবগুলো স্টোরি সিলেক্ট করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আর অনুপ্রাণিত হয়েই স্টোরি কালেক্ট করে লিখে পাঠানো। কথা না বাড়িয়ে আমি সরাসরি চলে যাই ঘটনায়। এইখানে আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে অনেকেই মনে করেন যে আমি যে স্টোরি দিয়েছিলাম সেই স্টোরির খবর কি, আমার স্টোরি কেন প্রচার করা হচ্ছে না। ভালো যদি স্টোরি হয় ডেফিনেটলি আমরা সেটা প্লে করবো বা আমরা পড়ে শোনাবো। আর অনেক স্টোরি কিন্তু কিউয়ে থাকে, সুতরাং আপনার স্টোরি কখন আসবে ইউ নেভার নো। সো একটু ধৈর্য ধরবেন, সেটা আমার আপনাদের কাছে চাওয়া। যাই হোক, এখন যেটা করব সেটা হচ্ছে সরাসরি ঘটনায় চলে যাব। তিনি লিখছেন, ঘটনাটি ঘটেছে ময়মনসিংহ বিভাগের মুক্তাগাছা উপজেলার 2 নম্বর বড়গ্রাম ইউনিয়নের 4 নম্বর ওয়ার্ডের স্কুলের এক বুড়া পীরের ঘটনা, এবং এটি বাস্তব ঘটনা তুলে ধরব লিসনারদের কাছে। এই ঘটনাটি 4 নং ওয়ার্ডের বাজে ধানুকা গ্রামের বয়োজ্যেষ্ঠ মুরব্বীর কাছ থেকে কালেক্ট করা। এটি 88 বন্যার সময়কার ঘটনা। ময়মনসিংহ বিভাগেও তখন বন্যার পানি বিদ্যমান, চারিদিকে থই থই পানিতে তলিয়ে গেছে মুক্তাগাছা উপজেলার সব কয়টি ইউনিয়ন, সব কটি এলাকা। মুক্তাগাছা উপজেলার 2 নম্বর বড়গ্রাম হলো একটি ইউনিয়ন। সেই সময় বড়গ্রাম ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন খোকা মিয়া। বড়গ্রাম ইউনিয়নের বাজে ধানুকা গ্রামে বুড়াপীর নামে এক বৃদ্ধ তার স্ত্রী নিয়ে একটি কুটিরে বাস করতেন। বন্যার পানিতে অভাবের সংসার বুড়াপীরের ছোট্ট কুটিরটি ভেঙে যায়, আর ছোট্ট কুটিরটি ভেঙে ঘুমন্ত বুড়াপীর আর তার স্ত্রীর মাথায় পড়ে। ব্যথায় চিৎকার করে আশেপাশের লোককে জড়ো করা হয় এবং আশেপাশের লোক হাঁটু পানি ডিঙিয়ে বুড়াপীরের বাড়িতে গিয়ে বুড়াপীর এবং তার স্ত্রীকে মারাত্মক জখম অবস্থায় উদ্ধার করে। দুর্ভাগ্য, রাস্তাঘাট তখন পানিতে তলিয়ে যাওয়ায়, যানবাহন না পাওয়ায়, চিকিৎসার অভাবে ঘটনাস্থলেই বুড়াপীরের স্ত্রীর মৃত্যু হয়। গ্রামের শিক্ষিত কয়েকজন বুড়াপীরের শরীরে জখম হওয়া ক্ষত গরম পানি দিয়ে ধুয়ে কিছু গাছগাছান্ত ঔষধ লাগিয়ে দেয়। বুড়াপীরের শরীরের অবস্থা কিছুটা উন্নতি হলে যখন তাকে কৌশলে জানানো হয় তার স্ত্রী আর এই দুনিয়ায় নেই, ঠিক তখনই তিনি হার্ট অ্যাটাক করে মারা যান। তার বয়স তখন ছিল 113 এবং অনেক বৃদ্ধ একজন মানুষ। এলাকাবাসী মনে করেছিলেন ছলে বলে কৌশলে বুড়াপীরের স্ত্রীর মৃত্যুর খবরটা বুড়াপীরকে শোনালে হয়তো সে মেনে নেবে, কিন্তু কে জানত বুড়াপীর যে নিজের জীবনের চাইতেও তার স্ত্রীকে বেশি ভালোবাসতেন। থই থই পানিতে রাতেই আশেপাশের গ্রামে খবর পৌঁছে যায় বাজে ধনুকা বয়োবৃদ্ধ বুড়াপীর আর নেই। ছোট ছনের তৈরি মসজিদের ইমাম সাহেবের সাথে এলাকার পরামর্শে বুড়াপীরের
জানাজা নির্ধারণ করা হয় পরদিন সকাল 8টায়। শেষ রাতে বাজে ধনুকা গ্রামের ছনের ছোট্ট মসজিদের ইমাম রফিকুল মিয়া, এখনো উনি বেঁচে আছেন, এলাকার বেশ কয়েকজন বুড়া পীর ও তার স্ত্রীর কবর খুঁড়তে বের হন। কিন্তু চারিদিকে পানিতে তলিয়ে যাওয়ায় কোনোভাবেই কবর খুঁড়তে পারছিলেন না এলাকাবাসী। অবশেষে মওলানা রফিকুল মিয়া বললেন লাশ পানিতে ভাসিয়ে দিতে। এলাকাবাসী রফিকুল মিয়ার সিদ্ধান্তে মিশ্র প্রতিক্রিয়া জানালেও পরবর্তীতে সবাই সেটাই মেনে নেয়। পরদিন সকাল 8টার সময়, অর্থাৎ 8টার আগে হাঁটু পানি সমান পানিতে বুড়া পীরের শেষ গোসল করানো হয় এবং 3 জন ব্যক্তি তার পাশে পর্দা করে বুড়া পীরের স্ত্রীর শেষ গোসল করান এলাকার আয়ুব মিয়ার বউ জয়না খাতুন। 8টার সময় কলাগাছ কেটে ভেলা বানিয়ে সেখানে বুড়া পীর ও তার স্ত্রীর লাশ রেখে জানাজা পড়ানো হয় এবং জানাজা পড়ান মওলানা রফিক মিয়া। চারিদিকে পানিতে তলিয়ে গেলেও বড়গ্রাম ইউনিয়নের শখানেক লোক অংশ নেয় বুড়া পীরের জানাজায়। জানাজা শেষ হলে সবার উপস্থিতিতে বুড়া পীর ও তার স্ত্রী বড় গ্রামের কইয়া বিলে ভাসিয়ে দেওয়া হয় তাদেরকে। ওই দিন রাতেই বড়গ্রাম ইউনিয়নের পানি কমে যায় এবং তার পরদিন সকালে কইয়া বিলে ভেসে ওঠে পচে যাওয়া 2টি লাশ। পরদিন সকালে কইয়া বিলে এমন লাশ দেখে সবাই একত্রিত হয়। উপস্থিত সবাই এখানে আসে এবং তারা ওখানে শনাক্ত করা হয় লাশটা। এলাকার চেয়ারম্যান শনাক্ত করেন। পরে বাজে ধনুকার গ্রামের মওলানা এবং বাজে ধনুকার এলাকাবাসী কাছে লাশ নিশ্চিত করে যে এই লাশ দুটো বুড়া পীর ও তার স্ত্রীর। মওলানা রফিক মিয়া এ সময় এলাকাবাসীকে বলেন যেহেতু পানি কমে গেছে সেহেতু এখন বাজে ধনুকার কোনো এক জায়গায় কবর খুঁড়ে এই লাশ দুটিকে মাটি দিতে হবে। মওলানার কথায় সবাই সম্মত হয়ে খোকা চেয়ারম্যান 2টি কবর খোঁড়ার নির্দেশ দেন। দুপুরে কবর খোঁড়া শেষ হলে দুর্গন্ধযুক্ত লাশ দুটি মাটি দেওয়া হয় বাজে ধনুকার গ্রামে। জানা যায় মুক্তিযুদ্ধের 20 বছর আগে বাজে ধনুকা গ্রামে বসত ঘর নির্মাণ করেন বুড়া পীর ও তার স্ত্রী। সে সময় বুড়া পীরের বয়স ছিল আনুমানিক 75 থেকে 80। বৃদ্ধ এই পীর উক্ত গ্রামে এসে ধর্ম প্রচারে লেগে গেলেন। গ্রামের সবাইকে ধর্মের শিক্ষা দিতেন। অভাবে সংসারে তাদের কোনো সন্তান ছিল না। বুড়া পীরের স্ত্রী পর্দা করতেন। তবে বুড়া পীরের স্ত্রীর মৃত্যুর সময় বুড়া পীরের স্ত্রীর বয়স ছিল মাত্র 55 বছর। লোকমুখে জানা যায় বুড়া পীর ও তার স্ত্রী বেশিরভাগ সময়ই রোজা রাখতেন। ঘরে খাবারের কিছু ছিল না বিধায় তারা এমনটাও করতেন বলে জানা গেছে। বুড়া পীর কখনো ভিক্ষা করেননি এবং তিনি ভিক্ষাকে খুবই খারাপ চোখে দেখতেন। এলাকার যুবক ছেলেদের কোরআন পড়িয়ে যে টাকা পেতেন তাই তিনি সংসার চালানোর কাজে ব্যবহার করতেন। এলাকাবাসী ঈদ আসলে ফিতরা যাকাত দিতে গেলে বুড়া পীর বলতো আমি তো গরিব নই, বরং আমার চাইতে আরো অনেক গরিব এই গ্রামে আছে, তোমরা এই টাকাগুলো তাদেরকে দিয়ে দাও। লোকমুখে শোনা যায় যুদ্ধের সময় এলাকার মুক্তি বাহিনীকেও তার স্ত্রী নিজ হাতে রান্না করে খাওয়াতেন। এ সময় মুক্তি বাহিনীর সদস্যরা বাজার থেকে বিভিন্ন খাবার দাবার কিনে নিয়ে এসে বুড়া পীরকে দিয়েও যেতেন। দেশ যখন স্বাধীন হলো তখন বুড়া পীর নিজের বাড়িতে একটা মিলাদের আয়োজন করেন। তো এই হচ্ছে বুড়া পীরের জীবন কাহিনী। তবে বুড়া পীর একটি গুণ ছিল তার, তিনি ছিলেন, সেটি হলো শতবর্ষী এই বৃদ্ধা কোনো লাঠি ছাড়াই হাঁটতে পারতেন এবং চশমা ছাড়াই কোরআন শরীফ পড়তে পারতেন। অনেক লিসেনার হয়তো মনে করছেন আপনি তো একটা স্কুলের ঘটনা বলতে চেয়েছিলেন, তাহলে বুড়া পীরের সাথে এর সম্পর্ক কি? সম্পর্ক অবশ্যই আছে, আর সেই সম্পর্ক এখন আপনাদের জানাবো। বুড়া পীরের মৃত্যুর 22 বছর পর বাজে ধনুকা গ্রামে একটি স্কুল নির্মিত হয়। 4 জন শিক্ষক আর 60 জন ছাত্র মিলে স্কুলটির যাত্রা শুরু হয়।
গ্রামের অবস্থা তখন ভালোই চলছিল। গ্রামের মানুষগুলো এখন আর অভাব অনটনে নেই, সবাই এখন কিছু না কিছু করে এবং তাদের নিজেদের সংসার চালায়। কিন্তু কে জানতো এই গ্রামে নেমে আসবে এক কালো অন্ধকার। 10 সালের কোনো এক রাতের ঘটনা। গ্রামে তখন আষাঢ় মাসের নিঝুম বৃষ্টিতে আবাদি ফসলে মাছের আনাগোনা দেখা যায়। মৃত কুদ্দুস মিয়ার ছেলে মজিদ গেছেন জাল নিয়ে মাছ ধরতে। রাত ঠিক আনুমানিক 11টা। মজিদ মিয়া একটা বড় শৈল মাছ পেয়েছেন, সাথে কিছু মলা মাছও। মজিদ মিয়া মাছগুলো লুডায় রেখে লুডা দিয়ে বাড়ির পথ ধরলেন। ঠিক এমন সময় মজিদ মিয়া দেখেন লম্বা দাড়িওয়ালা সেই বুড়া পীর তার থেকে 30 গজ সামনে দাঁড়িয়ে আছে। রাতের এই অন্ধকারে মজিদ মিয়া ঠিকই চিনতে পারেন এ তো বুড়া পীর, কিন্তু সে এখানে কেন? সে তো মারা গেছে। আর ঠিক থাকতে পারলেন না মজিদ মিয়া, গগন বিদারী চিৎকার দিয়ে জ্ঞান হারান তিনি। পরদিন সকালে তাকে ফসলি ক্ষেত থেকে উদ্ধার করা হয় এবং মজিদ মিয়া সবাইকে বিষয়টি জানালেও কেউ তা বিশ্বাস করেনি, বরং সবাই হেসে উড়িয়ে দেয়। ঠিক এর 3 দিন পর তীব্র জ্বরে ভুগে মারা যায় মজিদ মিয়া। এর ঠিক 2 বছর পর স্কুলের ঘড়ির কাঁটায় তখন 2টা, পুরোদমে ক্লাস চলছে, কিন্তু হঠাৎ করে গ্রামের আকাশে তীব্র মেঘ জমতে শুরু করে। কালবৈশাখী ঝড় সাথে শুরু হয়। চারিদিক তখন রাতের মতো অন্ধকার। ক্লাসের সবাই ক্লাসরুম থেকে বেরিয়ে স্কুলের বারান্দায় এসে দাঁড়িয়ে ঝড় উপভোগ করতে থাকে। আর ঠিক এমন সময় সবার নজর যায় মাঠের ওপর উপস্থিত শিক্ষক ও ছাত্ররা দেখতে পায় স্কুলের মাঠে একই রকম ঝড় বৃষ্টিতে একজন বৃদ্ধ লোক নামাজ পড়ছে। কেউ ওই লোকটিকে না চিনলেও স্কুলের পিয়ন গফুর মিয়া ঠিকই চিনতে পারেন। আরে, এ তো বুড়া পীর। চমকে যায় সবাই। গফুর মিয়ার কথা কেউ বুঝতে পারে না। সবাই গফুর মিয়াকে জিজ্ঞেস করে কোন বুড়া পীর, আর ইতোমধ্যেই মাঠে থাকা লোকটি গায়েব হয়ে যায়। পরদিন গ্রামের সবাই মিটিং করে গফুর মিয়ার জবানবন্দি নেয় এবং সিদ্ধান্ত নেয় বুড়া পীর কি আসলেই আবার ফিরে এসেছে কিনা তা যাচাই করার জন্য। আর এই দায়িত্ব দেওয়া হয় তৎকালীন কিছু যুবকদের। কিন্তু দীর্ঘ 6 মাস পেরিয়ে গেলেও বুড়া পীরের আর কোনো হদিস মেলেনি। 2014 সালে ডিসেম্বর মাসে গ্রামে শুরু হয় বুড়া পীরের তাণ্ডব লীলা। ডিসেম্বর থেকে শুরু করে রাতে প্রায় 14-15 জন বুড়া পীরকে সাদা পাঞ্জাবি গায়ে গুঁজো হয়ে হাঁটতে দেখেছেন বলে দাবি করেন। কেউ দাবি করেন বুড়া পীরকে তিনি পুকুরের ওপর দিয়ে হাঁটতে দেখেছেন, আবার কেউ দাবি করেন যে বুড়া পীরকে আম গাছে বসে থাকতে দেখেছেন। ঘটনা যখন তীব্র আকার ধারণ করে তখনই এলাকার শিক্ষিত ব্যক্তিরাও ঘটনাটা বিশ্বাস করতে বাধ্য হন। পরিশেষে এই তাণ্ডব গ্রামবাসী এক তান্ত্রিককে খবর দেয়। তান্ত্রিক এসে মন্ত্রতন্ত্র পড়ে গ্রামবাসীকে জানান বুড়া পীর এবং তার স্ত্রী দুজনই যেখানে কবর দেওয়া হয়েছে তার উপরে স্কুল নির্মিত হওয়ার কারণে তারা রাগান্বিত হয়েছেন এবং এই কারণেই বুড়া পীর এলাকায় তাণ্ডব শুরু করেছে। পরে এলাকাবাসী কোনো এক অজুহাত দেখিয়ে একটা অনুমোদন তৈরি করে এবং স্কুলটাকে 50 গজ দূরে সরিয়ে নেওয়া হয়। তারপর থেকে সচরাচর বুড়া পীরকে আর কেউ দেখেনি। তবে এই এলাকার যুবকরা এখনো দাবি করেন অন্ধকারে কেউ যদি একা সাহস করে বুড়া পীরের কবরের দিকে যায় তাহলে ঠিক তার সামনেই দাঁড়িয়ে কুঁজো হয়ে হাঁটতে থাকবে বুড়া পীর। এই তো কিছুদিন আগের কথা, বাহেঙ্গা গ্রামের তরুণ টাটকা টকবকে যুবক মামুনের রহস্যজনক মৃত্যু হয়। জানা যায় বাহেঙ্গা স্কুলের 50 গজ দূরে বুড়া পীরের কবরের সামনে একটা গোলাপ ফুল ফুটেছিল। যদিও বুড়া পীর ও তার স্ত্রীর কবরের কোনো চিহ্ন এখন নেই, মাটি সমান হয়ে গেছে। মামুন মিয়া সেই গাছের গোলাপ তুলতে গিয়েছিল সন্ধ্যাবেলা। এলাকার মুরব্বীরা নিষেধ করেছিল গোলাপ তুলতে, কিন্তু কে শোনে কার কথা। মামুন গেল এবং জেদ খাটিয়ে গোলাপ আনলো। মুরব্বীরা সবাই মামুনকে নিষেধ করেছিল, কারণ গ্রামের আনসর নামে এক মুরব্বী একদিন এশার নামাজের পর মসজিদ থেকে বাড়িতে ফিরে আসার সময় দেখেন গোলাপ গাছের কাছে বুড়া পীর তসবিহ গুনছেন।
মামুন মিয়া গোলাপ আনার ঠিক 5 দিন পর হঠাৎ তার শরীর খারাপ হতে শুরু করে এবং পরিবারের লোকেরা তাকে চিকিৎসা দেওয়ার জন্য স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় এবং কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। এরপর থেকে ওই গোলাপ ফুলের গাছে কেউ গোলাপ তুলতে সাহস পায়নি। কে জানে কিসের কষ্ট বেদনায় বুড়া পীর এখন রাতের অন্ধকারে গ্রামে ঘুরে বেড়ায়। যদি কেউ বুঝতে পারেন অবশ্যই জানাবেন। যদিও আমাদের ধর্ম অনুযায়ী এসব কথা বিশ্বাস কেউ করে না, ওই লোকগুলো তাহলে কাকে দেখছিল? তবু আমি বলবো এই দুনিয়ায় সবকিছুর উপস্থিতি বিদ্যমান রয়েছে এবং প্রশ্ন থেকেই যায় যে সব মিলিয়ে লিসেনারদের বলছি, যদি বুকে সাহস থাকে, বুড়া পীরকে দেখার খুব ইচ্ছে বা শখ থাকে, তাহলে উল্লেখিত ঠিকানায় চলে আসবেন, যোগাযোগ করেও আসতে পারেন, কারণ আমি এই এলাকাতেই থাকি। সাহস আছে আপনার? আসবেন কি একদিন বুড়া পীরকে দেখতে? একবার নয়, চলেই আসুন। তবে রাত 12টার পর বুড়া পীরের যে কবর রয়েছে সেখানে যেতে সাহস আছে আপনার? বুড়া পীর এখনো রাতের অন্ধকারে ওই গোলাপ গাছের নিচে বসে থাকেন। তারপর তিনি বলছেন টাইপিং এ অনেক মিস্টেকের জন্য তিনি ক্ষমা চেয়েছেন। না, ঠিক আছে, আমার মনে হয় যে লেখার পর আপনারা একবার সেটা রিড আউট করলে ভালো হয়, তাহলে ফুলগুলো বেরিয়ে আসবে। যাই হোক, অনেক ধন্যবাদ আপনাকে এই চমৎকার ঘটনা উপহার দেওয়ার জন্য। এবং আমিও বলবো, যদি আপনাদের কারো সাহস থাকে বা খুব আগ্রহ থাকে বা যেতে ইচ্ছে করে, আপনারা কিন্তু যেতে পারেন। তখন দেখেন যে আসলেই সেই গোলাপ গাছের পাশে বসে কেউ তসবিহ তেলাওয়াত করে কিনা। আমরা চলে যাব পরের ঘটনা। The fear returns with Russell. সময় একেবারেই নষ্ট না করে আমরা সরাসরি চলে যেতে চাই ঘটনায়। আশা করছি এই ঘটনাটাও আপনাদের অনেক বেশি আনন্দ দেবে। চলুন শুনে আসি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, ভূত.com টিম, সাবরিনা, টরন্টো থেকে। আজকে আমি আমার ঘটনা শেয়ার করছি না, পরবর্তীতে আমার ঘটনা নিয়ে আসব। আজ আমি আমার বান্ধবীর ভাইয়ের ঘটনা, যা আমাদের এই শহরে ঘটেছে, আমি ছোট ঘটনাটি বলবো। আমার বান্ধবীর ভাই, ওর নাম অপু। অপু আমার বান্ধবী লুনাকে ড্রপ করে এয়ারপোর্ট থেকে ফিরছিল। তো আমাদের এখানে যে হাইওয়ে, এয়ারপোর্ট থেকে ফেরার আর বিভিন্ন ওয়ে আছে, বাট ও যেটা নিয়েছিল সেটা একটা হাইওয়ে। তো সেটা গার্ডিনার হাইওয়ে। এখানে টরন্টোতে যারা থাকে তারা সবাই চিনবে। তো যখন ফিরছিল তখন রাত 9:30। ফেরার পথে সে দূর থেকেই দেখছে, সে গাড়ি চালাচ্ছিল, তো সে দূর থেকেই দেখছে যে হাইওয়েতে একটা মেয়ে দূর থেকে লাইটে দেখা যাচ্ছে যে হাত দেখাচ্ছে গাড়ি থামানোর জন্য। তো রাসেল ভাই, আমি বলিনি, এখানে আমাদের এখানে হাইওয়েতে দাঁড়ানো তো কোনো উপায় নেই, কারণ কি এখানে হাইওয়েতে হাঁটা তো দূরের কথা, দাঁড়ানো নিষেধ, মানে আইনের বাইরে, হাইওয়ে বা র্যাম্পের মধ্যে। সো আমার বান্ধবীর ভাই ভাবলো যে এত উইন্টারি নাইট, রাত 9:30, মানে অলমোস্ট মিড নাইটেই মনে হচ্ছে, কারণ আমাদের এখানে উইন্টারে 4:30 নাগাদ অন্ধকার নেমে আসে, রাত হয়ে যায়। তো 9:30 বেশ রাত বলা চলে। সে ভাবলো এরকম -15 টেম্পারেচার, ভাবুন একবার। এর মধ্যে এই মেয়ে রাস্তায় হাইওয়েতে আসলো কি করে? যতই একটু কাছে যখন আসলো, দেখলো তার গায়ে কোনো শীতের কাপড় নেই, কোনো জ্যাকেট
পুলোভার, নাথিং ওয়াজ দেয়ার। সো একটা ইন্ডিয়ান ড্রেস পরা অ্যান্ড টিপ পরা ছিল, বেশ সাজগোজ ছিল। তো সে গাড়িটা কিন্তু থামালো। সে ভাবলো কেউ কি বিপদে পড়লো বা কিছু হলো, যে ইন্ডিয়ান কিনা সেটা ভেবে না, যে ঠিক আছে মানে কোনো একটা নিশ্চয়ই বিপদ হয়েছে, তো কেন দাঁড়ায়। তারপর সে দাঁড়ালো, দাঁড়িয়ে সে মেয়েটি ইশারা করলো যে ও আসবে গাড়িতে। তো সে গাড়ির দরজাটা খুলে দিল, মেয়েটা এসে উঠে বসলো। তারপর কোথায় যাবে জিজ্ঞেস করলো, কি হয়েছে এটার কোনো জবাব দিচ্ছিল না। কোথায় যাবে একটা কাগজের অ্যাড্রেস দিল। অ্যাড্রেসটা ছিল আমার মানে যেখানে গার্ডেনার হাইওয়ে থেকে যেখানে সে দাঁড়ানো ছিল সেখান থেকে ধরেন উইদাউট ট্রাফিক ধরেন 40 মিনিটসের ড্রাইভ, ওটা মারখাম সিটি। আর যদি উইথ ট্রাফিক সেটা ধরেন অ্যান আওয়ার। সো 9:30 সিটি ফ্রি ছিল সব কিছুই, 40 মিনিটসের মতন লাগবে। তো সে ভাবলো না, তাকে ড্রপ করে দিই, সে মনে হয় কোনো বিপদে পড়েছে, হয়তো কোনো ফাংশন ছিল বা কিছু একটা ছিল, সে যেতে পারেনি বা সামহাও জিজ্ঞেস করছে কি হয়েছে, মেয়েটি কোনো জবাব দিচ্ছিল না। বাট মিনওয়াইল অপু খেয়াল করলো মেয়েটি যখন এসে বসলো ওর গাড়িতে একেবারে জুই, বেলি এই টাইপের ফুলের গন্ধে ভরে গেছে পুরা গাড়িটা। অপু গাড়ি চালাচ্ছে, ভয় পাচ্ছে, ভাবতে চেষ্টা করছে কি হচ্ছে, আবার এই ভাবছে যে মেয়েটি হয়তো ইংলিশ বুঝতে পারছে না, নতুন এসছে ইন্ডিয়া থেকে বা নেপাল থেকে বা যে কোনো খান থেকে হয়তো এসছে, তো বুঝতে পারছে না হয়তো, তাই জবাব দিচ্ছে না। যাই হোক, বেশি কথা বলে বাড়াবাড়ি করাটাও শোভন না। তো সে কিছুই ইনসিস্ট করছিল না, আর ঠিক আছে ভাবছিল নামিয়ে দিই, একটা মানুষ বিপদে পড়েছে, আমি নামিয়ে দিই। তো সে গাড়ি চালিয়ে যাচ্ছে ওই মারখাম। ওখানে একটা মন্দিরের অ্যাড্রেস দেওয়া ছিল। তো রাসেল ভাই, আমাদের এখানে অনেক মন্দির, অনেক মসজিদ, অনেক চার্চ, আমাদের এখানে মানে কোনো কিছুরই কোনো কমতি নেই আর কি, মানে সবকিছুই খুব সৌহার্দ্যপূর্ণ, সামঞ্জস্য করা সবকিছুই। সো সে যাচ্ছে ওই অ্যাড্রেসটা ধরে। তারপর এর মধ্যে তার গন্ধে মানে ও বলছিল লিটারেলি ওর মাথা ঘোরাচ্ছে, এত গন্ধ। বাট সে ভাবছে না, তাকে দায়িত্ব যখন নিয়েছি তাকে আমার পৌঁছে দেওয়ার কথা। আবার ভাবছে তার গাড়ির হিটিংটা বাড়িয়ে দিয়েছে, যে মেয়েটির গায়ে কোনো শীতের কাপড় নেই। সে ভেবেই পাচ্ছে না -15 একটা মানুষ হাইওয়ের ওই খোলা জায়গায় দাঁড়িয়ে এবার থাকলো কিভাবে। আর হাও মানে এতে তো শীতে তার কলাপস করার কথা। যাই হোক, ভাবছে আর গাড়ি চালাচ্ছে, যাচ্ছে। বেশি কথা বাড়ালো না। সে তো আর পাশে তাকিয়ে দেখতে পাচ্ছে না, কারণ তাকে স্টিয়ারিং এ হাত রেখে চোখ সামনে রাখতে হচ্ছে গাড়ি চালানোর জন্য, যেহেতু হাইওয়ে নিচ্ছিল বা যে কোনো রাস্তায় তাই করতে হয়। তো তারপর সে যে অ্যাড্রেসে পৌঁছালো, সেই পর্যন্ত সে দুবার দেখেছে, মানে দুবার একটু খেয়াল করলো মেয়েটি তার দিকে তাকাচ্ছে, বাট সে সেটা খেয়াল করলো এইটুকুই। তারপর যখন অ্যাড্রেসে এসে দাঁড়ালো, অ্যাড্রেসে মেয়েটি দরজা খুলে নেমে গেল। নেমে গেট ছিল ওখানে, মন্দিরের গেট। তো মন্দিরের গেটের দিকে সোজা গেটের দিকে গেল, গিয়ে গেটে হাতটা রেখে ফিরে তাকালো, ফিরে অপুর দিকে তাকালো।
অপর দিকে তাকিয়ে হাসি দিল। হাসি দেওয়া তো অপু হয়তো ভাবলো আচ্ছা যাক, আমাকে একটা বড় থ্যাঙ্কস দিয়েছে, তো হাসি দিল। তারপর অপু আবার হাতটা উঠিয়ে ওয়েভ করতে যাবে যে ঠিক আছে, ও হেসেছে যখন আমি ওয়েভ করি, বেস্ট উইশেস। বাট অপু তাকিয়ে দেখে ওখানে মেয়ে কেন, কেউই নেই। বেসিক্যালি মন্দিরের গেটটা বন্ধ, কারণ অপু তখন ঘড়িতে তাকিয়ে দেখে রাত 1:30। অপু তখন ভাবছে 9:30টায় যাকে তুললো 40 মিনিটসে যেখানে পৌঁছানোর কথা, রাত 1:30টা হলো কি করে? আর এই সময়টুকু সে কি করেছে? এই সময়টুকু সে কি রাস্তায় ছিল? এখন অপু খুব শিভারিং করছিল যে এরকম তুললো একটি মেয়েকে কোনো কাপড় চোপড় ছাড়া, আই মিন শীতের কাপড় ছাড়া। সেই মেয়েটি আবার মন্দিরের গেটে গিয়ে মিলিয়ে গেল, ইনভিজিবল। এখন ও ভাবছে এটা কি করে সম্ভব, আর ওয়েভ করলো, মানে তার সাথে হাসলো। সে ওয়েভ করতে গিয়ে দেখে নাই। আর এতক্ষণ তাহলে সে কোথায় ছিল? 9:30 থেকে 1:30 পর্যন্ত অলমোস্ট 4 আওয়ার্স। সো এই 4 ঘন্টা গাড়ি চালানোর তো কথা না, এই 4 ঘন্টা তো সে গাড়ি চালায়নি। তাহলে কি হয়েছে, কি ঘটেছে কিছু বুঝেনি। সে তার ফ্রেন্ডকে ফোন দিল, সে খুব শিভার করছিল। সে একটা ক্যাফেতে ঢুকলো কফি খেতে। তারপর বেশ অনেকক্ষণ পর যখন একটু সুস্থ বোধ করলো, তারপর সে গাড়ি চালিয়ে নিজের বাসায় গেল। তো এই ছিল অপুর গল্প। এটি এই শহরে ঘটেছে। তারপর আবার আপনাদের সামনে আসবো যদি শুনতে চান। আমারও অনেক গল্প আছে হোটেলের। তো ভালো থাকেন সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ। Spirit, be here with me. কে তুমি? Put.com. The fear returns with Russell. চলুন আমরা শুনে আসি ব্ল্যাক ম্যাজিকের ঘটনাটি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি মোহাম্মদ সিয়াম হোসেন নিশা বগুড়া থেকে বলতেছি। আমার বাড়ি বগুড়া বৃন্দাবন পাড়ায়। তো রিসেন্টলি আপনি ব্ল্যাক ম্যাজিক সম্পর্কে গল্পগুলো মানে পাঠানোর জন্য কথাগুলো বলতেছিলেন, যে আপনার কাছে ব্ল্যাক ম্যাজিকের কাহিনীগুলো পাঠানো হয়। তো আমি আজকে আমার পরিবারে আমার বাবার সঙ্গে ঘটে যাওয়া একটা ব্ল্যাক ম্যাজিক রিলেটেড ঘটনা আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো সর্বপ্রথম আশা করি সবাই ভালো আছেন। তো এই কাহিনীটা শুরু হয়েছিল 2014 সালে আমার দাদা মারা যাওয়ার পর। তো 2014 সালের জানুয়ারি মাসের দিকে আমার দাদা স্ট্রোক করে নামাজরত অবস্থায় মারা যায়। তো তিনি মারা যাওয়ার পরে থেকে আমরা যখন গ্রামের বাসায় গেলাম তার লাশ নিয়ে গ্রামের বাসায় যাওয়ার পর তার জানাজা করা হলো। জানাজা করার পর থেকে আমাদের সবারই মাথার মেন্টাল কন্ডিশন সবারই অনেক বাজে অবস্থায় ছিল, যে কি করব কি না হবে, এরকম একটা খারাপ অবস্থা। আমার বাবা, বলে রাখা ভালো, আমার বাবা পরিবারের বড় সন্তান হওয়াতে তার কাঁধে অনেকগুলো দায়িত্ব এসে আসলে চেপে বসলো।
তখন বাবা অনেক হতো কি অনেক সময় অনেক ওভারনাইট ডিউটি করত, বা এগুলোর কারণে তার বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় এমনি বাহিরের খাবার দাবার এগুলো অনেক কিছু খাওয়া দাওয়া বা অনেক মানুষদের সঙ্গে হাঁটা চলা ওঠা বসা বেশি করতে হতো। তো একদিন বাবা রাত 1টার দিকে তার অফিসের কাজ সেরে আমাদের বাসার দিকে রওনা হলেন। রওনা হওয়ার পর আমার এখনো ঠিক মনে আছে, ওই দিন রাতের বেলা হঠাৎ করে আব্বু হন্তদন্ত হয়ে আমাদের বাসার গেটের সামনে আসে, হঠাৎ করে চিৎকার করে অজ্ঞান হয়ে পড়ে যান। আমরা কোনো কিছু না বুঝতে পেরে লাফ দিয়ে উঠে তাড়াতাড়ি গেট খুলে যেয়ে দেখি আব্বু সেন্সলেস হয়ে পড়ে আসে। সেন্সলেস হয়ে পড়ে থাকার পর তখন তাকে ওই অবস্থাতেই নিয়ে হসপিটালে নিয়ে যাওয়া হলো, কারণ আব্বুর একটু হাই প্রেশারের প্রবলেম আছে। আমাদের অনেক সময় ভয় হয়েছিল যে ওই রকম টাইপেরই কোনো কিছু হয়েছে কিনি, স্ট্রোক টাইপের। তো পরে যখন তার সেন্স ফিরল হসপিটালে, তো তিনি তখন আমাদের একটা অদ্ভুত ঘটনা বললেন যে আমাদের বাসায় থেকে কিছুটা দূরে একটা বট গাছ পাওয়া যায়, বট গাছ রয়েছে অনেক পুরাতন। তো তিনি যখন রাস্তা দিয়ে হেঁটে আসতেছিলেন ওই রাতের বেলা, হঠাৎ করে এক ঝাঁক শিয়ালের দল আব্বুকে তাড়া করে বসে। আর সেই শিয়ালগুলো এরকম নর্মালি যেরকম শিয়াল আমাদের চোখের সামনে এমনি দৌড়াদৌড়ি হঠাৎ সামনে পড়ে এরকম না, তারা একদম ঝাঁক বেঁধে একদম আব্বুকে আক্রমণ করার চেষ্টা করছিল। তো তখন আব্বু প্রাণের ভয়ে আসলে দৌড়টা দেয়। তো পরে তিনি যখন সুস্থ হয়ে যান তখন তাকে আমরা বাসায় নিয়ে আসি। বাসায় নিয়ে আসার পর কয়েকদিন যাওয়ার পর থেকে আব্বুর অসুস্থতা শুরু হয়। অসুস্থতা শুরু হতে থাকে এবং আমাদের ফ্যামিলিতে এক ধরনের ডিজাস্টারাস একটা টাইম চলে আসে। তখন বিভিন্ন ধরনের প্যারানর্মাল অ্যাক্টিভিটিস আমাদের বাসার মধ্যে লক্ষ্য করা যাচ্ছিল। যেমন আব্বু অনেকটা বাজেভাবে অসুস্থ হয়ে যাওয়ার পথে অসুস্থ হয়ে যাচ্ছিল, বমি করতেছিল, পেট ব্যথা, ঘুমাতে পারতো না ঠিক মতো, চোখের পলক ঠিক মতো তুলতে পারতো না। একদম কোনো কাজ, যে মানুষটা সারা সময় কাজ করে বা এমনি কর্ম করে খাওয়া মানুষ, একদম বিছনায় শয্যাশয়ী হয়ে পড়লো। আমরা কোনো কুল কিনারা ঠিক করতে পারতেছিলাম না। অন্তত হলো বগুড়ার অনেকগুলো ডাক্তার দেখানো হলো, কিন্তু তারা কোনো ধরনের আমাদের সলিউশন দিতে পারেনি। যখন তারা সলিউশন দিতে পারলো না, এভাবে 1 মাস কাটিয়ে গেল। 1 মাস কাটিয়ে যাওয়ার পর বাবা যখন বগুড়ায় হলো না, ঢাকায় চিকিৎসার জন্য যাওয়া শুরু করলো, কিন্তু সেখান থেকেও কোনো ধরনের কোনো রেসপন্স ভালো পাওয়া যেত না। আব্বু দিন দিন একদম শুকনা হয়ে যেতে শুরু করলো। তার খাওয়া দাওয়া, তিনি কিছু খেতে পারেন না, কোনো পানি পান করতে পারেন না, যাই খায় বা পান করে তাই বমি করে ফেলে দেয়। বাবার একদম টোটালি একদম মৃত্যু শয্যাশয়ী রোগী হয়ে দাঁড়ালো। এমন অবস্থায় আমার এরকম হতো যে আমরা বাসায় সবচেয়ে আনবিলিভেবল একটা ঘটনা, যে বাসার সবাই 4 জনই যখন স্বপ্ন দেখতো রাতের বেলা, হঠাৎ করে ঘুমে দেখতো যে সাপ আমাদের তাড়া করতেছে, বা আমার বাবা মার দিকে সাপ এসে এরকম সাপ এসে ফোনা তোলায় তাকায় আসে, এরকম একটা সিচুয়েশনের মধ্যে ছিল। তো এরকম করে যখন প্রবলেমগুলো হচ্ছিল, এমনকি আমার বাবা মার রুম থেকে এক ধরনের একটা বিদঘুটে গন্ধ পাওয়া শুরু হলো, যেটা খুবই কেউই আমরা রুমের মধ্যে যেতে পারতাম না গন্ধের জন্য। কিন্তু বাবা ঠিকই ওই রুমের মধ্যে শুয়ে থাকতো, কিন্তু আমরা বাকি যে 3 জন আছি তারা কোনোভাবে যেতে পারতাম না। এরকম ডাক্তার দিয়েও যখন হলো না,
তখন একদিন আমার নানু, তিনি এখনো বেঁচে আছেন, তিনি এসে এরকম অবস্থা দেখে আমার বাবাকে বললেন যে আচ্ছা ঠিক আছে, আমার মনে হয় এখানে অন্য কোনো কিছু হয়তো হাত আছে, আমি একটু কবিরাজ বা এরকম কোন হুজুরকে দেখাই। তো নানু করলেন কি, সেই দিন রাতের বেলায় আবার তার গ্রামের বাসায় চলে গেলেন এবং সকাল ঠিক ফজরের আজানের পর হঠাৎ করে আমাদের বাসায় আবার আসেন একটা হুজুরকে নিয়ে। তো হুজুর আসার পর বাড়ির মধ্যে ঢোকা মাত্রই বলে যে বাসায় কোনো প্রবলেম হচ্ছে, এখানে কোনো প্রবলেম আছে, এখানে কেউ একটা কোনো মানে খারাপ জিনিস ঘোরাফেরা করতেছে। তখন হুজুরটি এসে যখন আমার বাবাকে দেখলো, বাবাকে দেখে বলল যে না, আমার পক্ষে কখনোই সম্ভব না, আমার পক্ষে কখনোই সম্ভব না এই জিনিসটা ঠিক করা, কিন্তু হ্যাঁ আমি আপনাদের প্রমাণ করতে পারি যে এটা আসলেই কোনো ধরনের খারাপ লোকদের দ্বারা প্রভাবিত কোনো ব্ল্যাক ম্যাজিক টাইপের কাজ, সেটা আমি আপনাদের প্রমাণ করাতে পারি। তো তিনি করলেন কি, তখন একটা বড় একটা গাবলা নিয়ে তাতে পানি নিয়ে হঠাৎ করে আমার বাবাকে তার সামনে বসানো হলো। গাবলাটার সামনে বসানোর পর একটু পশ্চিম দিকে করে রোদের দিকে আব্বুর পিঠটা করে রাখা হয়েছিল। তো ওই গাবলাটার পানি কিছুক্ষণ পর ওই হুজুর কি যেন পরে ফু দিয়ে আব্বুর পিছনে নিয়ে এসে গাবলার পানিটা আব্বুর গায়ে ঢেলে দিয়ে ওই গাবলাটা পিঠে এরকম লাগায়, মানে পিঠে একটা চাপাই দেওয়ার চেষ্টা করে। সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট হলো যে রাসেল ভাই, গাবলা তো চেপে থাকার জিনিস না, একটা পিঠের সঙ্গে হঠাৎ করে কিভাবে চাপায় থাকবে, কিন্তু আব্বুর গায়ের সঙ্গে একদম এটে সেটে বেঁধে গেল মনে হয় ওই গাবলাটা আমাদের। তো এটা বললো যে দেখেন এখানকার এগুলো একটা সাইড ইফেক্ট, এগুলো মানে বলতে পারি যে আপনার পরীক্ষা করে বুঝতে পারবেন যে এরকম প্রবলেম হলে এগুলো একটু সিমটমস দেখা যায়। তো তিনি বললেন বাসায় আর কি ধরনের প্রবলেম হয়। তখন আমার মা বলল বা আমরা বললাম যে এরকম বাসায় রাতের বেলা করে এরকম হাঁটা চলার শব্দ, নুপুরের শব্দ, পায়ের নুপুরের শব্দ, এগুলো পাওয়া শুরু করলো। এমনকি আমরা যদি ঘরের লাইট অফ করে দেই মনে হয় যেন কেউ দাঁড়ায় আসে, এরকম বিভিন্ন ধরনের মানে কালো একটা ছায়ারূপী কিছু দেখতে শুরু করলাম আমরা। তো তখন হুজুর বলল যে আমি আপনাদের একটা কবিরাজ আরো বড় একটা হুজুরের ঠিকানা দিচ্ছি, এই দুইজনের কাছেই যান আপনার, দেখেন এরা যদি কোনো কিছু করতে পারে। তো ওই কবিরাজের কাছে যাওয়া হলো, কিন্তু কবিরাজ কোনো সলিউশন দিতে পারলো না। কবিরাজও সেম কথা যে আমি পারবো না এগুলো করতে, তাকে অনেক খারাপ ভাবে কেউ বান মেরেছে, অনেক খারাপ ভাবে ব্ল্যাক ম্যাজিক করেছে। তো আমরা তখন প্রশ্ন করলাম যে আচ্ছা এরকম করে যে বানটা মারছে আসলে এর কাহিনীটা কি। তখন বলল যে হ্যাঁ, এটা হয়েছে কি, তিনি কারো হাতে কোনো আমরা জানি যেটা যে বান মারার ক্ষেত্রে কোনো কিছু খাওয়ানোর মাধ্যমে, বাসায় কোনো কিছু রাখার মাধ্যমে, তাবিজ রাখার মাধ্যমে বান মারা হয়। তো বাবাকে করা হয়েছিল কি, বাবাকে প্রথমত খাওয়ানো হয়েছিল, মানে হচ্ছে খাবারের সঙ্গে মিশিয়ে খাওয়ানো হয়েছিল ওই তাবিজ বা যাই হোক না কেন। তো আর একটা কাকের পায়ে তাবিজ বাঁধায় দিয়ে উড়ে দেওয়া হয়েছে। দুটা কই মাছকে মুখোমুখি করে একটা তাবিজ ভেতরে ঝুলাই রেখে তাকে মানে বান মারা হয়েছে। তারপর একটা বিড়ালের মধ্যে ভেতরে একটা তাবিজ খাওয়াই দিয়ে তাকে বান মারা হয়েছে। এরকম বিভিন্ন প্রবলেমের কথা বললেন যে এটা অনেক খারাপ ভাবে বানটা মারা হয়েছে, যার কারণে তার অনেক প্রবলেম হবে, আমরা পক্ষে এটা সম্ভব নয়। তো তখন পরে আমরা বড় হুজুরের কাছে গেলাম। বড় হুজুরের কাছে যাওয়ার পর তিনি বললেন যে হ্যাঁ, কিছু আমল করলে হয়তো বা ঠিক করা যেতে পারে, কিন্তু আমার কথাগুলো ঠিকভাবে মেনে চলতে হবে।
তো তখন তিনি এই আব্বুকে অনেকগুলো তাবিজ, মানে 3-4টা তাবিজ দিলেন নিচ থেকে। তারপর আমাদের বাসায় এসে বাড়ি বন্ধক করা যেটা, সেটা করে গেলেন। করে যাওয়ার পর একটা কাগজে কি কি যেন লিখে তিনি বললেন যে এটা টুকরা টুকরা করে একটা পাউরুটির মধ্যে দিয়ে সেটাকে কোনো কুকুরকে খাওয়াতে হবে। তো আর যে কথা সেই কাজ, আমরা সেই কাজটাই করলাম। বিশ্বাস করেন রাসেল ভাই, কয়েকদিনের মধ্যে আস্তে আস্তে আমাদের বাসায় এগুলো সিমটমস গুলো যাওয়া বন্ধ, মানে সবকিছু সিমটমস যেগুলো প্যারানর্মাল অ্যাক্টিভিটি সেগুলো বন্ধ হয়ে যাওয়া শুরু করলো। তো একদিন ওই হুজুর এসে আমাদের বাসায় আসলেন, এসে বললেন যে আপনারা সবাই বাসা থেকে এখনই বের হয়ে যাবেন। আমি সন্ধ্যা বা রাত হওয়ার যতক্ষণ পর্যন্ত দেখবেন না যে আমি আপনাদের বাসার গেট থেকে বের হয়েছি, আপনারা কেউ আসবেন না বাসার ভেতরে। তো তিনি ওই ধরেন ঠিক বিকাল 4টার দিকে আমাদের বাসার মধ্যে ঢুকলেন আমাদের বের করে দিয়ে, এবং রাত 10টার দিকে তিনি বাসার গেট থেকে বের হলেন, সঙ্গে হাতে 4-5টা তাবিজ নিয়ে বের হলেন। তো তাবিজ নিয়ে অনেক, মানে হরিণের চামড়ায় লেখা এরকম তাবিজ, অনেক পুরাতন কয়েকটা তাবিজ দেখা গেল তার হাতে। তো তিনি তখন আমাদের বললেন যে এগুলো বাসারই কোথায় বিভিন্ন জায়গায় খাটের নিচে বালুসের ভেতরে পাওয়া গেছে। তো আর আপনাদের কোনো প্রবলেম হবে না, ইনশাআল্লাহ আল্লাহর রহমতে তিনি সুস্থ হয়ে যাবেন ধীরে ধীরে। তারপর হ্যাঁ, সত্যি আল্লাহর রহমতে আমার বাবা আস্তে আস্তে সুস্থ হওয়া শুরু করলেন। এখন আজকে 2020 সাল, আলহামদুলিল্লাহ আমার বাবা অনেক সুস্থ রয়েছেন, আমরা অনেক হ্যাপিলি লাইফ লিড করতেছি। অনেক ভুল ত্রুটি করে ফেলছি রাসেল ভাই, যদি ভুল ত্রুটিগুলো মাফ করে দিন। প্রথম ঘটনা এটা আমার পক্ষ থেকে পাঠানো, এরকম অজস্র ঘটনা আমার কাছে আছে। আশা করি ধীরে ধীরে আপনার কাছে পাঠাতে পারবো। ভূত.com এর প্রতি চরম শ্রদ্ধা আর আস্থা রইল, এটিও যেন ভূত FM থেকেও বেশি দূর আগে যেতে পারে। সেই ভূত FM এর সঙ্গে 7 বছর ছিলাম, এটা যেন আরো শেষ পর্যন্ত থাকতে পারি, এই শুভকামনার রয়ে শেষ করলাম রাসেল ভাই। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। Voot.com. The fear returns with Russell. আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি আপনি ভালো আছেন। আমি পুরনো ঢাকা থেকে আবিদ বলছি। এর আগে ভূত এফএমে আমি একটি স্টোরি পাঠিয়েছিলাম ইমেল করে, কোনো কারণে সেটা হয়তো সিলেক্ট হয়নি। যাই হোক, আজকে আমি একটা ঘটনা আপনাদের সাথে শেয়ার করতে চাই। ঘটনাটা একটু বড়, সেজন্য আমি আর লিখে পাঠালাম না, অডিও ক্লিপ পাঠাচ্ছি। যদি ভালো লাগে প্রচার করবেন। ঘটনাটা আজ থেকে প্রায় 20 থেকে 22 বছর আগের একটা ঘটনা। বলে রাখা ভালো যে আমি, আমার জন্ম পুরনো ঢাকাতে এবং বেড়ে ওঠাও এখানে। বর্তমানে আমি যে বাসায় আছি এটা আমার পৈতৃক বাসাই। আর এই এলাকাটার নাম আমি উল্লেখ করতে চাচ্ছি না। তো ঘটনাটা একটা জিনকে আনা নিয়ে, জিন হাজির করা নিয়ে আর কি। তো জিন হাজির করা নিয়ে ঘটনাটা ঘটেছিল আমার সাথে। আমি তখন ক্লাস 8-এ পড়ি। আর ঘটনাটা ঘটেছিল আমাদের এলাকাতেই।
এখানে একটা হুজুর বাড়ি ছিল, সবাই পীর সাহেবের বাড়ি নামে চিন্ত, খুব অপরিচিত একটা বাড়ি ছিল। তো যাই হোক, ঘটনাটা সময়কাল তো বললামই আপনাকে, প্রায় আজ থেকে 20-22 বছর, 98 সালের ঘটনা। তখন আমি ক্লাস 8-এ পড়ি। তো ঘটনাটা শুরু হয় এভাবে, আমরা কয়েকজন ফ্রেন্ড আমাদের আড্ডার জায়গা ছিল একটা মাঠ। সেই মাঠে আমরা রেগুলারই আড্ডা দিতাম। আর বয়সের কারণে আমরা একটু বোখারে টাইপের ছিলাম, তো এলাকার মানুষজন আমাদেরকে বেশ ভয় পেত বললে ভুল হবে, আসলে অ্যাভয়েড করে চলতো আর কি। মানে হচ্ছে যে নিজের সম্মানের খাতিরই হোক বা ভয়ের কারণে হোক, আমাদের সাথে তেমন একটা বাদাবাদি করতে আসতো না। আমরা যেটাই করতাম আর কি, উশৃঙ্খল ছিলাম, অনেক দুষ্টামি করতাম অনেকের সাথে। তো সেই সময় বিশেষ করে আমার কথা বলি, ধর্মকর্মে তেমন একটা আমার কোনো যোগ বা আগ্রহ কোনোটাই ছিল না। তেমন একটা এগুলোকে পাত্তাও দিতাম না, গ্রাহ্য করতাম না আর কি। তো হুজুর বাড়ির যে ঘটনাটা বলতে যাচ্ছি, সেই হুজুরকে অনেকে মান্য করতো এবং অনেক দূর দূরান্ত থেকে লোকজন তার কাছে তদবিরের জন্য আসতো। তো মজার বিষয় ছিল যেটা, সেটা ছিল আমরা 5-6 জন ফ্রেন্ড যারা রেগুলার ওই বললাম যে মাঠে আড্ডা দিতাম, তারা প্রতি বুধবার সেই হুজুর বাড়িতে হানা দিতাম। একটা কারণ ছিল, সেই কারণটা হলো ওই প্রতি বুধবারে ওখানে একটা ওরস মতো হতো। ওরস মানে কি, একটা সিন্নি রান্না হতো, খিচুড়ি, খুবই মজার একটা খিচুড়ি। সেটা খাওয়ার জন্য আমরা ওখানে হানা দিতাম মূলত। তো সেখানে যে একজন খাদিম ছিল, তার সাথে আমাদের বেশ খাতির ছিল, হাত করছিলাম আর কি। তো আমরা ভিতরে যেতাম না, একটা মানে জায়গাটার একটু বর্ণনা দিই। সেটা হচ্ছে একটা বাসার নিচতলা দরবার, তার মানে ভিতরে একটা রুম, সেই রুমের বাইরে বেশ বড় একটা জায়গা, তারপরে হচ্ছে গেট। তো গেট দিয়ে ঢুকে সে বড় জায়গায় তার ভক্তরা অপেক্ষা করত এবং অল্প কিছু লোকজন ভিতরে তার যেখানে বসতেন ওইখানে থাকত আর কি। তো যাই হোক, প্রতি বুধবারের মতো আমরা এক বুধবার গেলাম এখানে, খাবো রাতের বেলা। সেই রাত 10টা সময় খাবার টাবার দেওয়া হয়। তো আমরা বাইরে বসে আড্ডা দিচ্ছি, দুষ্টামি করতেছি। তো এর মধ্যে বলে রাখা ভালো, আমাদের ফ্রেন্ডের নামগুলো বলার একটা কারণ হচ্ছে, সেটা পরে বলছি। আমার নাম আবিদ, আর আমার সাথে যে ফ্রেন্ডরা ছিল তার মধ্যে একজন ছিল রাসেল, আর একজন ছিল সুজন, আর একজন ছিল সাগর। আমরা মোট 4 জন সেদিন গেছিলাম। এমনি আমাদের বন্ধু সবাই আরো ফ্রেন্ডরা থাকতো, তো সেদিন তারা যায়নি। আমাদের প্রায় 8-10 জনের একটা গ্রুপ থাকতো সবসময়।
তো যাই হোক বসে আড্ডা দিতেছি এবং খাবারের জন্য ওয়েট করতেছি যে কখন খাবার ইয়ে হবে, সার্ভ করবে তারা। তাদের দরবার যখন শেষ হবে তখন খাবার সার্ভ করে তারা। তো এখন ঘটনা হচ্ছে যে তার যে খাতেন, ওই যে হেল্পার, সে তো আমাদের হাত করা ছিল, হ্যাঁ, তাদের সাথে ভালো প্রতিক্রিয়া ছিল। তো বাইরের লোকজন আছে, তারা তাদের মতো করে কথাবার্তা বলতেছে, এক সাইডে আমরা বসে আড্ডা দিচ্ছি, দুষ্টাপাল্লা করতেছি। এর মধ্যে হঠাৎ করে সেই দিন সে খাদেম আমাদের কাছে আসে। তো তাকে বললাম আমরা যে কি আজকে খাবারটা কখন দেবে? ওই খাবার তো পরে যখন দেওয়ার দেবে, তো হুজুর ভিতর থেকে একটু খবর পাঠাইছে আমাকে দিয়ে যে আপনাদের মধ্যে দিয়ে কার নাম আছে তাকে হুজুর একটু ভিতরে ডাকছেন। আমরা একজন একজনের মুখ চাওয়াচাওয়ি করতেছি, যেহেতু আমার নাম আবিদ। আমি বললাম যে দিয়ে তো আমার নাম আবিদ, কেন কি হয়েছে? বলে হুজুর আপনার ডাকে। আমি বলি কেন হুজুর আমার ডাকে? হুজুর কি আমার চিনে? বলে যে না, চিনি বুঝিয়ে সেটা আমি বলতে পারবো না, কিন্তু হুজুর আমাকে তো বলে পাঠালেন। তো এখন আমি তো একটু ভয়ও পেয়ে গেছিলাম যে আসলে হঠাৎ করে এরকম কি হলো, কি জিনিসটা আসলে বুঝতে পারছিলাম না। তো আমার বন্ধুরা সাহস দিল, যা দেখ না কি ঘটনাটা, আমরা তো আসছি, পুরো কিছু হলো তো আমরা সামাল দিতেই পারবো। তো বয়সটাও কম ছিল, একটু ভয় ভয় লাগতেছিল, আবার একটা প্রেস্টিজের ব্যাপার ছিল বন্ধুদের সামনে, যা আসলে এরকম ডাকছি যাবো না। সাহস করে বললাম চলুন যাই, দেখি কি আছে কি হবে। তো ভিতরে গেলাম, ভিতরে যাওয়ার পরে দেখি যে দুই সাইডে সারি করা লোকজন বসা আছে। আর আমরা আসলে ওই হুজুরকে বিশ্বাস করতাম না, সত্যি কথা। আমরা মনে করতাম যে একজন ভণ্ড মানুষ, ভণ্ড হুজুর। সবসময় তাকে নিয়ে হাসিছিলাম, ঠাট্টা করতাম। সেই সময় আমি বললাম আপনাকে যে সেই সময় আসলে ধর্মকর্ম নিয়ে আমার তেমন একটা বিশ্বাস ছিল না, সেসব কারণে আর কি। তো যাই হোক, সেটা এখন হুজুরকে দেখে সালাম দিলাম। সালাম দেওয়ার পরে বললো যে তুমি এখানে আসো, আমার সামনে এসে বসো। এই ভারী গলায় বললেন আর কি। হুজুরের বয়স ছিল হচ্ছে আপনার কিরকম 60+ হবে, 60+। দাড়ি বেশ বড়, মাথায় একটা কালো টুপি পড়তে জমি, ওই যে আপনার পাকিস্তানি টাইপের টুপি আর কি, চিন্না টাইপের টুপি। আর হচ্ছে বেশ বড় বড় দাড়ি, লাল রঙের মেহেদি দেওয়া, চুলও লাল, চোখগুলো বেশ বড় বড়। তো হুজুরের নামটা আমি সম্মত করা নিয়ে বললাম না আর কি। হুজুর আমাকে দেখে সামনে বসালেন, বসানোর পরে বললেন যে তুমি আমার একটা কাজ করে দিতে হবে। আমি বললাম যে আমি আপনার কাজ করে দেব, কি কাজ বলুন? বলে যে তোমার কিছুই করতে তেমন হবে না, কষ্টকর, আমি তোমাকে সাহায্য করবো, কিন্তু তুমি আমাকে শুধু হেল্প করবা, সাহায্য করবো, সহযোগিতা করবো আমাকে। তো আমি
চিন্তা করতেছি, কোনো উত্তর দিচ্ছি না, হ্যাঁ বা না কিছুই বলতেছি না, চুপ করে আছি। তো হুজুর আমার হ্যাঁ বা না উত্তরের অপেক্ষা না করেই ওই খাদিমকে বলতেছেন, তুমি ওকে একটু নিয়ে যাও পাশে, নিয়ে যেয়ে ওকে একটু উজু করাই নিয়ে এসো। তখন তো আমি আসলে একটু ভয় পেয়ে গেছি। ভয় পেয়ে যাওয়ার পরে ওই খাদিমের সাথে বের হয়ে গেলাম। বের হয়ে যেয়ে আমি উজু আমাকে করতে নিয়ে যাবো, ওদিকে না গিয়ে আমি আমার ফ্রেন্ডদের কাছে চলে এসে বলতেছি, দোস্ত এরকম ঘটনা এই বলতেছে, তো চলো আমরা পালাই। তখন ওই খাদিম আমাকে টানাটানি করতেছে, বলতেছে যা না যা, কি আছে দেখি না, আমরা তো আসি, আমরা তো রুমের বাইরে থেকে দেখতেছি সব, কোনো কিছু হলে যার এত লোকজনের মধ্যে তোমাকে সে কি করবে। আর তাছাড়া এমনিতেও তো আমরা বিশ্বাস করি না, আমার বোন রোজই দেখি না কি করে আজকে একটা তামাশা দেখি। আমার তো ভিতরে ভিতরে ভয় লাগতেছে, আবার তারা মজা করতেছে এটা দেখেও একবার ভাবতেছে যে দেখি আমিও কি করে, একটা কিউরিয়াসিটি মনে। তো সেই কিউরিয়াসিটি বশবর্তী হয়ে ভয় সহকারে আমি ওই ইয়ের সাথে গেলাম, উজু টুজু করে হুজুরের সামনে যেয়ে আবার বসলাম। বসার পরে দেখলাম যে আমার ডান দিকে একজন আর্মি অফিসার। আর্মি অফিসার এই কারণে বললাম ওনার ড্রেস আপ ছিল আর্মিদের ড্রেস আপ। উনি বেশ মোটামুটি বয়স্ক, প্রায় 40+ বয়স ছিলেন তার তখন। তা উনি বসেছিলেন পাশে, তো ওনাকে হুজুর ডাক দিয়ে কাছে বসালেন, মানে তার একদম কাছে উঠে এসে সে একদম কাছে বসল, আর আমি হুজুরের একদম স্ট্রেট বরাবর। আর রুমের মধ্যে ধরেন আরো কতজন লোক হবে, 20-25 জন, দুই সাইড দিয়ে বসা। রুমের মেঝেতে সাদা রঙের চাদর বিছানো, আমি হচ্ছে কার্পেটের উপর চাদর বিছানো। আর হুজুর যেখানে বসে আছেন সেই জায়গাটুকু আপনার এক ধরনের ওই আপনার কি বলবো তোষক থাকে না বিছানা, এরকম তোষকের উপর সাদা কাপড় বিছানো, সামনে সেটা দুটো কোল বালিশ, আর হচ্ছে আপনার সামনে একটা মাথার বালিশ, সাদা, সব সাদা। আচ্ছা, এখন সে হুজুর ওই আর্মি অফিসারকে ডেকে তার হাতের বাম দিকে বসানোর পরে তার হাতের ডান দিকে একটা বাক্স মতো ছিল, সেই বাক্স থেকে সে আগের দিনের কাঠের বাক্স থাকে না, লেখাপড়া করতো মানুষজন, এরকম বাক্স একটা, মানে ঢাকনা উঠানো যায়, ওরকম একটা বাক্স থেকে সে একটা ছোট কৌটা মতো বের করলো। এই কৌটার মধ্যে আবার অনেকগুলো পাথর দেখলাম আমি, বিভিন্ন কালারের পাথর। ওখান থেকে সে একটা পাথর নিল, ওই যে আপনার হাতের আঙ্গুলে পড়ে না আংটি পাথর, এরকম ওভাল শেপের, সেরকম একটা কি কালারের, একদম লাল নুন না আবার অরেঞ্জও না, লাল পাথরই হবে আর কি, ওটাকে লাল কালারই বলবো আমি। তো পাথর নিলেন, নিয়ে সে বালিশটার উপর, তার সামনে যে বালিশটা ছিল আড়াআড়ি ভাবে রাখা, মাথার বালিশ, সেটার উপরে রাখার পরে সে আমাকে বলতেছে যে তুমি তোমার ডান হাতটা এটার উপরে রাখো।
আচ্ছা, এখন আমাকে কেন তিনি ডাকলেন না আর অন্য কাউকে ডাকলেন না, সেটার পেছনে একটা কারণ আছে। সেই কারণটা আমি বলে দিই এখন। সেটা হচ্ছে যে আমার রাশি হচ্ছে তুলা রাশি। আমার জন্ম হচ্ছে অক্টোবরে। তো এই কাজটা করার জন্য তার তুলা রাশির একজন মানুষ দরকার ছিল, সেটা আমি পরে জানতে পারি। এই জন্য আমি এখনই বলে দিলাম আর কি। তো আমাকে বললো যে ওই পাথরটার উপরে তুমি তোমার ডান হাতটা রাখো, হাতের তালুটা রাখো। আমি তো বেশ ভয় পাচ্ছি, আমার ফ্যান চলতেছে, টিউবলাইট চলতেছে। তারপরে আমি কেমন, অনেক গরমের দিন ছিল, তো গরমের দিন ছিল, আমি ঘামতেছি। রুমে জানলা টানলা সবই খোলা, বাতাস হচ্ছে, তারপরে ঘামতেছে। তো উনি আমার অবস্থা দেখে বলতেছে, তুমি ভয় পেও না। ওনার মেয়ে, ওই আর্মি অফিসার যারা কথা বলছে, ওনার মেয়ে হারিয়ে গেছে, বাড়ি থেকে পালিয়ে গেছে। উনি আসছে আমার কাছে ওটা খোঁজের জন্য। তো তোমার মাধ্যমে আমি তাকে একটা খোঁজ দেব, আল্লাহ যদি চাহে তো, আল্লাহর ইচ্ছায়, আল্লাহর সহযোগিতায় আমি চেষ্টা করব। এতটুকুই আমাকে বললো, এর বেশি আর কিছু বললো না। দিনটি যে কথা ছিল, কিছু আমাকে বলেনি। আচ্ছা, যাই হোক, তো এখন আমি তো ভয় পাচ্ছি। ভয় পাওয়ার পরে এখন মনে করেন যে আশেপাশে তাকাচ্ছি, পিছনে তাকাচ্ছি, জানালায় আমার ফ্রেন্ডরা আছে নাকি দেখলাম যে হ্যাঁ, আমার ফ্রেন্ডরা জানালা দিয়ে কুচকি দিয়ে দেখতেছে। তো আমার সাহস পেল, যাক, এতগুলো মানুষ আছে, ফ্রেন্ডরা আছে, কি আর হবে দেখি। তাছাড়া আর্মি অফিসার একজন আছে সামনে, আইনের লোক। তা ওনার কথা মতো আমি হাতটা রাখলাম পাথরের উপরে। আচ্ছা, এখন উনি যেটা করলেন সেটা হচ্ছে যে আমাকে বললেন যে আমি তোমার হাতের উপর হাতটা রাখবো, এবং যখন আমি তোমাকে চোখ বন্ধ করতে বলবো তুমি চোখ বন্ধ করবা, আর আমি যখন চোখ তোমাকে খুলতে বলবো তখন তুমি চোখ খুলবা। এর মাঝখানে তুমি আর চোখ খুলবা না। যদি চোখ খুলো বা খোলার চেষ্টা করো, তোমার ক্ষতি হয়ে যেতে পারে। তো আমি চাই না তোমার কোনো ক্ষতি হোক। তুমি আমার কথা আশা করি মান্য করবা। হুজুর আমাকে এটা বলল। তা আমি বললাম যে এতটুকুই করতে হবে, আর কিছু না। বলে যে হ্যাঁ, এতটুকুই করতে হবে, আর কিছু করতে হবে। তো আমি বললাম ঠিক আছে, ভালো কথা। তো আমি তার কথা মতো তখন হাতটা ওটার উপরে রেখে, পাথরটার উপরে রেখে চোখটা বন্ধ করলাম। বন্ধ করার পরে আমি চিন্তা করতেছি, হুজুর আমাকে বললেন চোখটা খুলতে না, কি কারণে বললেন বা কি করবেন উনি, মনে মধ্যে এসে চলতেছে। তো ক্ষতি হয়ে যাবে, চোখ খুলবো কি খুলবো না, খুললে বা কি ক্ষতি হয়, আমি তো এগুলো বিশ্বাস করি না। দেখা যাক, যদি তখন কিছু উল্টাপাল্টা মনে করি তাহলে চোখ খুলবো, ধরতে সমস্যা কি। এই মনে করে চোখ বন্ধ করলাম আল্লাহর নাম নিয়ে। বন্ধ করার পরে তখন উনি আমার হাতের উপরে তার হাত রাখলেন, দুই হাতে রাখলেন। দুই হাত দিয়ে আমার হাত চেপে ধরলেন। মানে এমন না যে কবজিটা আমার ধরছে, তা না, সিম্পল হবে, স্ট্রেট আমার হাতের উপরে হাত, মানুষের হাতের উপরে হাত যেভাবে রাখে ওভাবে হাত করে রাখলেন।
আলতোভাবে রাখলেন, চাপ দিয়ে না, বেশি একটা জোরে না। যাই হোক, আলতোভাবে রাখলেন। তারপরে কি করলেন, উনি কিছু দোয়া কালাম পড়তে শুরু করলেন। পড়তে এক পর্যায়ে আমাকে তো চোখ খুলতে না করছে। আমি একবার চিন্তা করতেছি খুলবো কি খুলবো না। তখন আমার ভালো উনি একদম সেন্স ভালো মতো কাজ করতেছেন, সমস্যা নেই। তা আস্তে আস্তে হঠাৎ করে আমি অনুভব করতে লাগলাম যে আমার হাতটা বেশ গরম হয়ে যাচ্ছে, বেশ গরম। তা আমি চিন্তা করতেছি হাতটা গরম হয়ে যাচ্ছে কেন, বুঝতে পারতেছি না। তা হাতটা কি টান দিয়ে সরাবো নাকি, কারণ আলতোভাবেই তো আসলে হাতের উপর হাত রাখছে, টান দিয়ে সরালে তো সরানোই যায়, সমস্যা নেই। আবার চোখ খুলতে না করছে, চোখ খুলে যদি আমি এতগুলো মানুষের সামনে একটা মানে ইনসাল্টিং ব্যাপার। তো কি করবো দ্বিধাদ্বন্দ্ব মনের মধ্যে কাজ করতেছে অনবরত। কি করবো, ভয় লাগতেছে প্রচন্ড মনের মধ্যে। কারণ আমার লাইফে ফার্স্ট এরকম ঘটনা আমার জীবনে কখনো ঘটেনি এর আগে। তা এখন হচ্ছে এরকম গরম, বেশ গরম, হিটটা এরকম যে বাড়তেছে আস্তে আস্তে, হিট তাপটা অনেক বেড়ে যাচ্ছে, মানে আমার হাত পুড়ে যাচ্ছে এমন অবস্থা। তখন আমি কি করলাম, হাতটা টান দিয়ে সরানোর চেষ্টা করলাম, যেহেতু গরম অনুভব করতেছি, অস্বস্তি লাগতেছে আমার কাছে। আমি হাতটা যখনই সরানোর চেষ্টা করতেছি, আমি হাত সরাতে পারছি। এমন না যে উনি আমার কবজি ধরে রাখছে, টান আলতো হবে হাতটা আমার হাতের উপরে রাখা, কিন্তু আমি হাত নড়াইতে পারতেছি না। পাথরের মতো হয়ে গেছে, আমার হাত স্টাক হয়ে গেছে একদম তার হাতের নিচে, মানে আমার হাত। এখন আমি হাত নাড়াতে পারতেছি না কোনোভাবে। তা এখন তো আমার মনে মধ্যে আরো ভয় কাজ করছে, কি হলো, হাত নাড়াতে পারতেছি না, আমি হাত গরম হয়ে যাচ্ছে। এর মধ্যে আস্তে আস্তে আমার চোখ যে বন্ধ করে আছি আমি, এখন আমি চিন্তা করছি আমি চোখ খুলবো। চোখটা যখন বন্ধ করে আছি, অন্ধকার, একদম টোটালি অন্ধকার। এখন হঠাৎ করে আমি চোখ খুলবো চিন্তা করতে করতে হঠাৎ আমার কেমন যেন একটু এলোমেলো লাগতেছে, মানুষ যেমন একটু মানে কেমন সেন্সলেস হয়ে যাওয়ার আগে যেরকম একটু অপচল হয়ে যায়, ওরকম মাথা ঘুরানো লাগতেছে, লাগতেছে। তখন আমি চিন্তা করতেছি যে আসলে আমার সাথে মনে আজকে একটা বিশাল কিছু করতে যাচ্ছে। দিকে ভয়ে কাজ করতেছে, ঘামতেছি। হঠাৎ এরকম অন্ধকার চোখের মধ্যে আমি দেখতেছি আমার চোখের ভিতর সাদা হয়ে যাচ্ছে, সাদা মানে আলো। আমি চোখ বন্ধ করা অবস্থায় আমার চোখের ভিতরে আমি দেখতেছি সাদা দমদমা, সাদা, মানে একটা কি বলবো, খালি একটা সাদা ঘরের ভিতরে যদি কেউ চোখ খুলে চারিদিকে যখন সাদা দেখে, সেরকম আমার চোখ বন্ধ অবস্থায় আমি দেখতেছি আমার চারিদিকে আলোকিত সাদা অনুভব করতেছি। এদিকে আমার হাত কিন্তু গরম। যাই হোক, এরকম করতে করতে হঠাৎ আমি তখন আমার আর কিছু আমি সেন্স করতে পারতেছি না, আমি অলরেডি সেন্সলেস এর মতো হয়ে গেছি অলরেডি। সেন্সলেস, আমার আর কিছু মনে নেই। এরপর সাদার মধ্যেই আছি, ওটার মধ্যেই আছি, সাদা। তো এদিকে আস্তে আস্তে আমার হাতের যে গরম অনুভূতিটা, সেটাও আস্তে আস্তে আমার মাথা থেকে বের হয়ে গেছে। তখন আমি ওটা আমার মাথার মধ্যে নাই যে আমার, তখন আমার মাথার মধ্যে সাদা এতটুকুই। তা এরপরে কতক্ষণ ওই অবস্থা ছিলাম আমি বলতে পারবো না।
তা এক পর্যায়ে ওই অবস্থা থেকে হঠাৎ করে আমি অনুভব করতেছি যে আবার সাপা থেকে অন্ধকার হয়ে আসতেছে, কালো 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 কালো, ব্ল্যাক আউট ব্ল্যাক আউট। তখন এক পর্যায়ে হাতটার গরম অনুভূতিটা আমার কমে যাচ্ছে আর স্বাভাবিক হয়ে যাচ্ছে সবকিছু। এরপরে হুজুর একটা পর্যায়ে আমাকে বলতেছে যে এর মধ্যে এই সময়টুকুর মধ্যে সাথে সাথে বলতেছে আমি কিন্তু ঘোরের মধ্যে ছিলাম, মানে আমি কি হচ্ছে আমার সাথে আমার কিছু মনে নেই। তা এর মধ্যে হুজুর হঠাৎ করে বলে উঠলেন যে এবার তুমি আস্তে আস্তে চোখটা খুলো। তা আমি আস্তে আস্তে না হঠাৎ করে ঠাস করে চোখ খুললাম। চোখ খুলে খুব শান্তি স্বাভাবিক, হ্যাঁ, চারিদিকে হুজুরকে দেখতে পাচ্ছি, আশেপাশে সব দেখতে পাচ্ছি। আমার আমি মনে হলাম যে আমি একটা জীবন ফিরে পেয়েছি, হাত ছেড়ে বাঁচলাম আর কি। ইয়া আল্লাহ, তোমার কাছে হাজার হাজার শুকরিয়া, আমি কোথায় এসে পড়লাম আর কি সে মধ্যে পড়লাম, এটা বলতেছি। যাই হোক, এখন তো বললো যে আল্লাহ হয়তো তোমার সাহায্যের কারণে আমার এই ভাইটা অনেক উপকৃত হয়েছে, তোমাকে অনেক ধন্যবাদ, তুমি আমাদেরকে সাহায্য করছো, আল্লাহ তোমাকে অনেক হেফাজত করুন। হ্যাঁ, দোয়া টোয়া করে আমাকে কুড়িয়ে দিলেন। তো আমি কি করলাম, বের হয়ে আসলাম ফ্রেন্ডদের কাছে। ফ্রেন্ডদের কাছে আসার পরে ফ্রেন্ডরা দেখি আমাকে দেখে ভয় পাইতেছে, ভয় পাইতেছে। তখন আমি বললাম যে কেন, কি হয়েছে রে? আমি তো মিত্রদের সঙ্গে বসা, তোরা তো দেখতেছিলি কি একদম বসিয়েছিলাম, কি হলো? বললো যে তুই যে কথা বললি ওরকম করে, তো তুই এগুলো জানলি কোত্থেকে? তখন আমি বললাম যে আমি কথা বলছি। কি কথা বলছি? তখন ওরা আরো অবাক যে আমি কথা বলছি, আমি নিজেই বলতে পারতেছি না, ওরা আমাকে বলতেছে যে তুই কি সত্যি বলতেছিস নাকি আমাদের সাথে মজা করতেছিস? তুমি বললাম না দোস্ত, আমি সত্যি বলতেছি, আমি তো কোনো কথাবার্তা বললাম, চুপচাপ বলেছিলাম। বললো যে না, তুই তো কথা বলছিস, আমরা শুনলাম, সবাই শুনলো। তো আমি বললাম যে কি কথা বলছিস, সত্যি আমি জানি না দোস্ত, তুই বলতো তো আমাদের কি হয়েছে? তখন ওরা বললো যে হুজুর তোমাদের কতগুলো প্রশ্ন জিজ্ঞেস করলো, তুমি সুন্দর মতো উত্তর দিলাম। তা আমি বললাম কি প্রশ্ন করছে? তা একটা মেয়ের নাম ধরে হুজুর জিজ্ঞেস করলো তোমাকে যে ও এখন কোথায়? তুমি বললে যে ও তো এখন চট্টগ্রামে। তখন সেই ওই আর্মি অফিসার পাশে বসেছিল, সেই আর্মি অফিসার আবার হুজুরকে বলতেছে যে হুজুর তো চোখ বন্ধ করা, সেই শুনতেছে, তোমারও চোখ বন্ধ করা, তুমি বলতেছো। এদিকে মাঝখানে আর্মি অফিসার সে তোমাকে বলতেছে আর কি যে আমার মেয়ে কি কারো বাসায়, কারণ আমার এক দূর সম্পর্কের ভাই আছে, ওর বাসায় কিনা। তো তুমি আবার বলতেছো যে না, ও আপনাদের কোনো আত্মীয় বাসায় না, সে একটা ছেলের সাথে আছে এবং কোনো বাসায় না, খোলা জায়গায় আছে। এরকম তুই বললি। তাই বললাম যে দোস্ত, আমি যে বললাম, আমি কি স্বাভাবিকভাবে কথা বলছি? বলে যে না, তোর বয়সটা একটু অন্যরকম হয়ে গেছিল, একটু ভারী হয়ে গেছিল,
মনে ছিল যে তুই না অন্য কেউ কথা বলতেছিস। আমি বললাম তাই নাকি, আমি তো আসলে কিছুই আমার মনে নেই, আমি তো মানে কল্পের মতো চলে গেছিলাম। তা আমি তো ভয়ে আসলে তখন আরো বেশি কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে তখন। আর ওদেরকে বলতেছি দোস্ত চল এখান থেকে চলে যাই, আমার না ভালো লাগতেছে না, আমাকে আমার মনে অস্থির অস্থির লাগতেছে, ভয় লাগতেছে, চল চলে যাই। তোরাও মোটামুটি একটু ভয় পাইছে, ভয় পাওয়ার পরে বলতেছে চল চলে যাই, কারণ সেদিন আর খাওয়াটা মাথায় উঠছে, ওই দিন আর খাওয়ার চিন্তা নেই, যে যার বাসায় দৌড়। তখন রাতে 11টা 11:30 বাজে। তো বের হয়ে যাওয়ার সময় আসলে দেখলাম, তখন টুকুর সময় খেয়াল করিনি, বাসার গেটের সামনে একটা আর্মি জিপ ছিল, যে সেই লোক আসছিল আর কি, যে সবুজ কালারের জিপ গুলো থাকে না, আর্মিদের ওই জিপ। তো যাই হোক, আমরা তো তখন যে যার বাসায় দৌড় দেওয়ার পরে বাসায় এসে তো ভয়ে কাঁপাকাঁপি, বাসায় কাউকে কিছু বলি না, খাওয়া দাওয়া করে মোটামুটি রাতে ঘুমায় পড়ি। তো যাই হোক, আল্লাহর রহমতে সেদিন বা তারপরের দিন বা সপ্তাহখানিকের মধ্যে আমার তেমন কিছু হয়নি। আর ওই ঘটনা আমি ভয়ে কারোর সাথে শেয়ারও করিনি, ওই কয়েকটা ফ্রেন্ডরা জানতো, আর ওইখানে যারা বাচ্চা ছিল ওরা জানতো আর কি। তো ভয়ে আমি কয়েকদিন আড্ডাতেও যাইনি, বের টেরও হইনি তেমন একটা। তো বাসায় আমার আচরণ দেখে সবাই একটু ভাবতে যে হঠাৎ করে ছেলে কি হলো, এত দুরন্ত একটা ছেলে হঠাৎ এরকম চুপচাপ হয়ে গেল, কি হয়েছে না হয়েছে বুঝতে পারছিলাম। আমিও স্বাভাবিক থাকার আচরণ করতেছিলাম, বলতেছিলাম যে না এই বিষয়টা একটু ভালো না, তাই বাসায় আছি আর কি। তো এই ছিল মোটামুটি ঘটনা। তো সেদিন আর কি আমার মাধ্যমে একটা জিনকে হাজির করা হয়েছিল, এবং সে জিনের মাধ্যমে সে হুজুর ইনফরমেশন তাকে দিয়েছিল। পরবর্তীতে আমি জানতে পারি যে আসলে সেই লোকটা 2 দিন পরে তার ইয়েতে আবার আসছিল দরবারে, এবং এসে তাকে ধন্যবাদ জানিয়ে গেছে যে আসলে তার মেয়ের ড্রেস যেটা উনি দিছিলেন ওটা ঠিক ছিল, এবং তার লোক পাঠিয়ে সে ঠিকই তার মেয়েকে ড্রেস আপ করছে ওখান থেকেই। তো এই ছিল মোটামুটি ঘটনা রাসেল ভাই। যদি ভালো লাগে আপনি প্রচার করবেন, আর boot.com এর সকল শ্রোতাদের অনেক ধন্যবাদ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। Spirit, be here with me. কে তুমি? Boot.com. The fear returns with Russell. আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি জাপানের ওসাকা শহর থেকে বলছি। বর্তমানে একটি অটোমোবাইলস ইউনিভার্সিটিতে পড়াশোনা করছি। আজকে আমি যে ঘটনাটি বলবো সেটি হচ্ছে জাপানের একটি ফেমাস রেস্টুরেন্টকে নিয়ে। তো যেহেতু ফেমাস রেস্টুরেন্ট, সেক্ষেত্রে আমি ওই রেস্টুরেন্টটির নাম মেনশন করবো না, কিন্তু ঘটনার প্রেক্ষাপট দেখলে বা বুঝলে অনেকে বুঝতে পারবে যে আমি কোন রেস্টুরেন্টের নামটি বলছি বা ঘটনাটি বলছি। তো ঘটনাটি হচ্ছে, আমি যখন ওই রেস্টুরেন্টে কাজ করতাম তখন আমার সাথে যে কাজ করতো একটি জাপানিজ বয়স্ক, মোটামুটি বয়স্ক বলা যায়, 50-এর ঊর্ধ্বে বয়স। তো ওনার কাছ থেকে নেওয়া।
আমি ওনার নামও মেনশন করছিলাম। তো ঘটনাটি হচ্ছে এমন যে রেস্টুরেন্ট গিয়ে 5 থেকে 10 বছর আগের ঘটনা, 10 থেকে 12 বছর আগে। তো উনি তখন নতুন ওখানে ওই রেস্টুরেন্টে উনি জয়েন করেছিলেন তখন নতুন। তো যখন কাজের ফাঁকে বিরতি দিত, ব্রেক টাইম ছিল, তখন বর্তমানে অনেক চেঞ্জ হয়েছে, কিন্তু যেহেতু 10 বছর আগের ঘটনা, তখন ব্রেক টাইম বা আপনার কাজের ড্রেস চেঞ্জ থেকে শুরু করে সবকিছু ওই রেস্টুরেন্টেই আপনার কাস্টমার কেয়ার, যেখানে একটা ফ্লোর ছিল, ওই ফ্লোরের অর্ধেকে ছিল কাস্টমারদের জন্য আর অর্ধেক ছিল যারা স্টাফ ছিল কাজ করতো তাদের খাওয়া, ব্রেক টাইমে গিয়ে রেস্ট করা, ড্রেস চেঞ্জ থেকে শুরু করে ওইসব কাজ করানোর জন্য। বর্তমানে ওটা সরিয়ে এখন অন্য একটু বিল্ডিং নেওয়া হয়েছে, যেহেতু দিন দিন স্টাফের সংখ্যা বেড়েছে। তো ঘটনায় ফিরে যাচ্ছে আবার। তো উনি যেভাবে বলছেন আমি সেভাবে বলছি। তো একদিন কি হলো, উনি এভাবে আপনার যখন ব্রেকে গেল কাজের, তো যাওয়ার সময় উনি খাওয়া দাওয়া শেষ করে যখন রেস্ট করছিলেন, তখন খুবই বীভৎস একটি আওয়াজ, আর যদি সহজ করে বলি এরকম আওয়াজটা হচ্ছে যে কোন একটি মেয়েকে যখন মুখের মধ্যে আপনার শক্ত কোনো কাপড় বেঁধে 2 হাত ধরে যখন বসিয়ে আপনার আঘাত করা হয় শরীরে, তখন যেমন একটি শব্দ হয়, আপনার খুবই ভয়ানক শব্দ, সব মুখ দিয়ে কোনো শব্দ বের না হয়, মুখের ভিতর থেকে যখন কোনো শব্দ হয় ওরকম একটি শব্দ হচ্ছে। তো উনি যাদের প্রচন্ড ভয় পায় এবং উনি এপাশ ওপাশ তাকিয়ে ও কাজের জায়গায় ফিরে যায় এবং গিয়ে ম্যানেজারকে রিপোর্ট করে দিয়ে এরকম আমি একটু শব্দ শুনছি, আপনি একটু তাড়াতাড়ি চলুন ওখানে। তো পরে ওখানে গিয়ে ম্যানেজার সহ চেক করলো, কিন্তু কোনো কিছুই ওরা দেখলো না, সন্দেহভাজনের মতো কিছু দেখলেন। তখন ম্যানেজার বলল যে আপনি হয়তো ভুল শুনেছেন বা এরকম কিছু একটা বলে ওকে সান্ত্বনা দিয়েছে, চলে আসলো। ঠিক পরের দিন উনি সেম কাজের ফাঁকে উনি গেল বিরতিতে। তো যাওয়ার পরে ঘটনা কিন্তু খুব আপনার রাত্রে ঘটছে না, আপনার বিকেল ঘুমিয়ে সন্ধ্যার কাছাকাছি সময় করছে। তো উনি যখন সেম সময় গেল বিরতিতে খাওয়া দাওয়া শেষ করে স্কুল করছিল, তখন সেম আপনার কে যেন খুব স্পিডে ওনার পেছনে ক্রস করে আপনার দরজা দিয়ে বের হয়ে চলে গেল। তো উনি ভাবলো হয়তো বা কোনো স্টাফ কিনা আসলো, কিন্তু বলে রাখবো উনি যখন কিউকে আপনার ব্রেকে যায়, তখন উনি যেহেতু একটু সিনিয়র পার্সন ছিল, তখন জাপানের একটি নিয়ম হচ্ছে আপনার ব্রেকের সময়টা আপনার একটু একজনের সাথে একজনের মিলতেও পারে, না মিলতে পারে, হয়তো বা কেউ 30 মিনিট পরে যায়, কেউ আরো 1 ঘন্টা পরে যাচ্ছে, এইভাবে। তো সেক্ষেত্রে কারোর সাথে কারো দেখা নাও হতে পারে। তো সেক্ষেত্রে উনি একাই ছিল ওই সময়, যেহেতু উনি তখন ওনার মাথায় এটা আসেনি যে আমি তো একাই আসছিলাম। তো উনি ওটাকে খুব নর্মালি ভেবে উনি আবার কাজে যায়, গিয়ে আসলে ঠিক পরের দিন এই ঘটনা খুব ফ্রিকুয়েন্টলি ঘটনাগুলো করছে। তো উনি তৃতীয় দিন যখন উনি আপনার সেম ব্রেক টাইম গেলেন, রুমে খাওয়া দাওয়া করে যখন ড্রেস করছিলেন, তখন ওনার সামনে গিয়ে আপনার জাপানের যে কিমোনো, যে ট্রেডিশনাল পোশাক, কিমোনোটা পরে একটি মেয়ে
আপনার ওনার সামনে দিয়ে খুব জাপানি হাঁটার স্টাইলে খুব সুন্দরভাবে পা গুনে 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 হেঁটে হেঁটে যাচ্ছে, এবং জাপানিজ ট্র্যাডিশনাল যে জুতাগুলি ওগুলো আপনি দেখলে বুঝতে পারবেন, ওগুলো যখন নর্মাল কোনো জায়গা দিয়ে হাঁটে তখন খুব ভালো একটা শব্দ হয় ওখান থেকে, পা চেঁচিয়ে চেঁচিয়ে যখন ওই শব্দটা করে ওই মেয়েটি ওনার সামনে দিয়ে হেঁটে যাচ্ছে। তুমি ভাবছো হয়তো বা তারপর জাপানের রেস্টুরেন্টে যখন খাবার সার্ভ করে ওই স্টাফ গুলা, মেয়ে স্টাফ যারা খাবার সার্ভ করে ওদের আবার কি মনে করতে হবে মাস্ট, তুমি ভাবছো হয়তো বা ওই কোনো মেয়ে, কিন্তু কিছুক্ষণ পরে ওনার মনে হলো যে এটা তো শুধুমাত্র ছেলেদের জন্য, মেয়েদের যে চেঞ্জিং রুম থেকে শুরু করে আপনার ব্রেক সমাজের রুম ওটা সম্পূর্ণ ডিফারেন্ট, ওটা হচ্ছে আপনার অন্য ফ্লোরে। তো উনি এটা ভেবে উনি থাপ করে দাঁড়িয়ে গেল, দাঁড়িয়ে গিয়ে উনি যখন মেয়েটার দিকেই ফিরল ওখানে কেউ নেই, তখন প্রচন্ড ভয় পায়, এবং প্রচন্ড ভয় পেয়ে উনি আবার কাজের জায়গায় ফিরে গিয়ে ম্যানেজারকে সবকিছু বলে, ম্যানেজার আসলে এসে ব্যালকনি টালকনি উপরে নিচে জানালাটা খুলে এপাশ ওপাশ তাকিয়ে দেখলো যখন কেউ নেই ওখানে। তো রাসেল ভাই ঘটনাটি মোটামুটি ওইখানে আপাতত শেষ হয়ে গিয়েছিল। তো পরে উনি মোটামুটি এরপর থেকে আপনার ব্রেকের সময় কিংবা রেস্ট বা সময় উনি একা যেতেন না, হয়তো বা কারোর সাথে যেতেন, আর যদি কেউ না থাকতো তখন উনি হয়তো বা নিচে কনভেনিয়েন্স স্টোর আছে ওখানে গিয়ে খাওয়া দাওয়া করে ওখানে উনি রেস্ট করতেন, ওই রুমে আর উনি আর যেতেন না। তো একটা সময় যখন কয়েক বছর পরে উনি যে ডিপার্টমেন্টে কাজ করতো আপনার এই ডিপার্টমেন্টে আরেকটা জাপানিজ জয়েন করে, তো উনিও মোটামুটি ওনার চেয়ে অনেক বেশি সিনিয়র, আমি যাতে টোটালি পেয়েছি ওনার থেকেও সিনিয়র। তো ওনার ভাষ্য মতে যে ওই লোকটি যখন ওখানে কাজ শুরু করে খুব ভালোই কাজ করছিল। তো রাসেল আমি আপনাকে ইমেইলে ওই ছবিগুলো পাঠাবো যেখানে কাজ করতো। তো ওখানে যে একটি কর্নার, একটা ওই যেখানে কাজ করতো ওখানে একটা কর্নার ছিল, ওই কর্নারটাতে আপনার উচ্ছিষ্ট যে তেলগুলো থাকতো খাবার তৈরি করার পর প্রতিদিনের যে তেলগুলা ওরা ফেলে, তো ওই তেলগুলা জমানো স্টক করার মতো একটা প্লেস ছিল। ওই প্লেসটা তো খুবই অন্ধকার ছিল, ওখানে যদি কোনো লাইট লাগাতো ওই লাইটটা একদিনও টিকতো না, ওটা অটোমেটিক কেন জানো, ওই লাইটটা অটোমেটিক নষ্ট হয়ে যেত, ফেটে যেত বা ব্ল্যাক হয়ে যেত ভিতরটা। তো ওই সিনিয়র যিনি নেক্সটে জয়েন করলো ওনার ঘটনা বলছে, উনি যখন এরকম কাজ করছিল হঠাৎ করে একদিন কাজের মাথায় উনি ভীষণ অসুস্থ হয়ে পড়ে, এবং অসুস্থ হয়ে পড়ার পরে ও কাজের মাঝখানে উনি ছুটি নিয়ে বাসায় চলে যায়, যাওয়ার পরে 2 দিনের মাথায় উনি মারা যান। এবং মারা যাওয়ার কয়েক বছর পরে ওই জায়গাটা সম্পূর্ণ আপনার চেঞ্জ করে ফেলে আপনার অন্য একটি জায়গায় ট্রান্সফার করা হয় আপনার এই ডিপার্টমেন্টে। ট্রান্সফার করার পরে ওর যে কর্নারটার কথা আমি বলছিলাম যেখানে আপনার লাইট নষ্ট হয়ে যায়, ওটার মধ্যে ওরা জাপানিজরা একটা জিনিস বিশ্বাস করে ওরা, যে আমরা যেমন আপনার সুপার ন্যাচারাল জিনিসের থেকে মুক্তি পাওয়ার জন্য আগুন অথবা লোহা এগুলো বিশ্বাস করি, ওরা বিশ্বাস করে আপনার বিশুদ্ধ জল, পানি এবং লবণ। আমি আপনার ছবি পাঠাচ্ছি, আপনি দেখে নেবেন। তো এই জিনিসটা আমি খুব অবাক হয়েছে যে ওই কর্নারটাতে এই পানির গ্লাস এবং এই লবণটা তারা রেখে দিচ্ছে, এবং নির্দিষ্ট মাসের বা সপ্তাহের নির্দিষ্ট একটা সময় এই পানি এবং এই লবণটি চেঞ্জ করা হয়, এবং পাত্রটি সহ চেঞ্জ করা হয়, এবং শেষ হওয়ার পরে যখন চেঞ্জ করা হয় তখন পুরাতন যে
লবণ এবং পানিগুলো থাকে এগুলো সম্পূর্ণ আপনার এমন ভাবে এগুলো নষ্ট করা হয় যাতে মানুষের সংস্পর্শে এগুলো যাতে না আসে, এমন ভাবে পানিটা এমন জায়গায় রাখে এবং লবণটা এমন ভাবে নষ্ট করে। তো আমি এই রেস্টুরেন্ট ছাড়াও জাপানে অনেক রেস্টুরেন্টে কাজ করেছি এবং ওখানেও আপনার কিচেন রুমের নির্দিষ্ট কিছু প্লেসে এই জিনিসটা বেশিরভাগই জানালার পাশে এবং এই জিনিসটা রাখা দেখেছিলাম, রাখতে দেখেছি ওদেরকে। স্পেশালি ওই জায়গাটা ছিল অন্ধকার এবং একটুখানি অপরিষ্কার ওই জায়গাটা। কিন্তু আমি এখনো বুঝি না এবং অনেক জাপানিজকে প্রশ্ন করেছিলাম যে এই বিষয়টি প্রসঙ্গ যে কেন তারা এই জিনিসটা রাখে। ওরা কেউ ওরকম ভালো কোন উত্তর আমাকে দিতে পারেনি এবং বিষয়টি আমার কাছে এখন রহস্য। আমি এখনো খুঁজছি, নেক্সট টাইম যদি পেয়ে যায় এটা রহস্যের কারণ অবশ্যই ভূত.com এ শেয়ার করবো। ভালো থাকবেন। The fear returns with Russell. আমরা কথা না বাড়িয়ে চলুন সরাসরি চলে যাই ঘটনায়। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি রুমানা উত্তরা থেকে। আশা করি আপনি ভালো আছেন। আপনি তো সবসময় ভালো দলেই থাকেন। সো আজকে আমি একটি স্টোরি শেয়ার করব আত্মা নিয়ে। তো স্টোরিটি শুরু করার আগে বলতে চাচ্ছি যে একটি ট্রু স্টোরি। স্টোরিটি শুরু করলাম। এটি 1998 সালের সময়ের ঘটনা। যখন হচ্ছে আমার খালু হচ্ছে আমার খালাকে হচ্ছে স্পন্সর করে নিউ ইয়র্কের ভিসার জন্য। সে ভিসা পায় আর আঙ্কেল হচ্ছে ওখানে তো থাকেন। মানে আমার আঙ্কেল গিয়েছিল হচ্ছে 1995 সালে। যাই হোক, তো আঙ্কেল তো আগে ওর ফ্রেন্ডদের সাথে ব্যাচেলর হিসেবে থাকতো। এখন আমার খালা যাওয়ার পরে হচ্ছে উনি আলাদা একটা বাসা খুঁজতে থাকে। তো আমার আন্টি যাওয়ার পরে তো তারা ওরকম লাইক টাকা পয়সা ছিল না। সো অ্যাভারেজ একটা মানে একটা লেস এক্সপেন্সিভ একটা বাসা খুঁজতে থাকে। সো খুঁজতে খুঁজতে ওরা একটা বাসা পায়। তো ওরা হচ্ছে বাসাটা রেন্টে নেয়। তো ওরা বাসায় উঠে রেন্ট নেওয়ার পরে, তো উঠার পর থেকেই কেমন জানি একটা নেগেটিভ ফিলিংস হচ্ছে কাজ করতে থাকে। তো আমার মানে খালা বলে যে আমাদের আসলে কেমন জানি লাগতেছে, কেমন জানি একটু অন্ধকার আর কেমন জানি লাগে, কেমন জানি থমথমের পরিবেশটা। সো এখানে কি থাকাটা ঠিক হবে? তো আমার খালু বলল যে আপাতত এখানেই থাকতে হবে, কারণ কিছু তো করার নাই, কারণ এক্সপেন্সিভ সিটি নিউ ইয়র্কের জায়গাটা। তো পরে ওরা ওখানে ওদের সংসার শুরু করে। সো প্রথম দিন থেকে আমার খালা যেটা লক্ষ্য করে যে একটু কেমন জানি থমথমে পরিবেশ, প্লাস ওরা যখন রাতের বেলা ঘুমায় তখন ঘরের মধ্যে বিভিন্ন ধরনের শব্দ, কান্নার আওয়াজ, মানে ফুপিয়ে ফুপিয়ে কে জানি কান্না করতেছে, এরকম শব্দ। তো আমার খালা হচ্ছে খালুকে ডাক দেয়, যে বলে যে কেমন জানি একটা শব্দ হচ্ছে আর কে যেন কান্না করতেছে, তুমি কি শুনতেছো? তো আমার খালু বলে যে না, আমি তো শুনতেছি না, মেবি তুমি অনেক টায়ার্ড, এই জন্য তুমি রেস্ট নাও, কিছুই না। তো ওরা ঘুমিয়ে যায়। তো সেকেন্ড ডেতে ওরা
দেখে যে সকালে ঘুম থেকে উঠেছে, ওরা জিনিসপত্র সবকিছু গুছিয়ে রেখেছিল, কিন্তু লিভিং রুম বা কিচেনের জিনিসপত্রগুলো এলোমেলো। সো আমার খালু তারপরও সে এতটা পাত্তা দেয় না ব্যাপারটাকে, বলে হয়তো বা তুমি ভুলে গেছো ঘুমের ঘরে, যাই হোক। তো পরে সেকেন্ড, থার্ড, ফোর্থ ডেতে আমার খালু হচ্ছে ঘুমায় আছে, তখন হঠাৎ করে আমার খালু শুনতে পায় যে ওয়াশরুমে কে যেন গোসল করতেছে, মানে ঝুপ ঝুপ শব্দ। তো উনি একটু একটু মানে আশ্চর্য হয়ে যায়, এত রাতে 2টা বা 3টা হবে, কে গোসল করছে ওয়াশরুমে। তো উনি লাইটটা জ্বালায় ওয়াশরুমে যায়, গিয়ে দেখে কিছুই নাই। তো তখন হচ্ছে সে আবার শুয়ে পড়ে। তো এরকম 5-6 দিন যাওয়ার পর, 6-7 দিনের মাথায় আমার খালা হঠাৎ করে ঘুমিয়ে আছে। তো ওনার হঠাৎ করে ঘুমটা ভাঙে। তো সে দেয়াল দিকে তাকায়, দেখে একটা ছায়া মূর্তি, তার লম্বা চুল, মানে আর অনেক লম্বা, মানে হাত পা গুলো অনেক লম্বা লম্বা, অনেক বড় চুল, মানে মানে এক জায়গা থেকে অন্য জায়গায় দৌড়াদৌড়ি ছুটাছুটি করতেছে। সো এটা দেখে আমার খালা এত ভয় পায়, সে কাইন্ড অফ চিৎকার করে উঠে যে আমি খুব ভয় পাচ্ছি। আমার খালুকে ডাক দেয়। তো সে বলতেছে আসলে তুমি ঘুমাও, মেবি অনেক কাজে প্রেশার পড়ে গেছে তোমার উপরে, এই জন্য হয়তো বা এরকম হচ্ছে, কিছু হবে না, তুমি ঘুমাও। তো পরে আমার খালু খালু দুজনেই সূরা পড়তে পড়তে ঘুমায় যায়। এরকম করতে করতে 15 দিন 16 দিনের মাথায় নাকি রাতে আরেকবার ওরা ঘুমাইছিল। তখন হঠাৎ করে আমার খালার গলার মধ্যে ওই ছায়া মূর্তিটা অনেক জোরে মানে চাপ দিয়ে ধরে রেখেছে। লাইক এরকম ফিল হচ্ছিল যে আমার খালার যে সে এখনই এই মুহূর্তে সে মারা যাবে। সে ছটফট করতে থাকে, আমার খালুকে ডাকতে দেয়, কিন্তু আমার খালু নাকি শুনতেছে না। কারণ পরে হঠাৎ করে এত জোরে চিৎকার দেয় যে আমার খালু উঠে, বল কি হয়েছে। লাইট জ্বালানোর পরে দেখে যে আমার খালার গলার মধ্যে হচ্ছে আঙ্গুলের ছাপ। তো তখন সে ভয় পেয়ে যায় যে আমাদের কিছু একটা আসলে করা উচিত, আমাদের এখানে থাকা ঠিক হবে না, মেবি এরকম হওয়ার কারণটা কি। তো তখন হচ্ছে সকালে ওরা ঘুম থেকে উঠে ওরা চিন্তা করতে থাকে কি করা যায়। তো ওরা ভাবছে যে ওই যে যার কাছ থেকে রেন্ট নিয়েছে তার সাথে কথা বল। তো কথা বলতে হলে 1-2 দিন আগে ওরা যাবে এরকম প্ল্যান করতেছিল। তো আজকে রাত্রে অ্যাটলিস্ট পার করে তারপর যে রেন্ট দিয়েছে তার সাথে দেখা করবে। সো এরকম আমার খালা দুজন শুয়ে আছে, মানে রাতের 2টা-3টা বাজবে। তখন নাকি আমার খালু দেখতে পায়, হঠাৎ করে তার ঘুম ভাঙে, যে চোখ খোলার পরে সে দেখে যে উপরে ভাসমান অবস্থায় কি জানে ভাসতেছে, একটা সাদা কাপড় পরা, আর বিদ্ঘুটে হাসি আর চুল লম্বা বাড়ি। আমার খালু এত ভয় পায়, সে আল্লাহ নাম নিয়ে চোখ বন্ধ করে ফেলে। সো ওরা বুঝতে পারছে যে এখানে যদি ওরা থাকে ওরা প্রাণে বাঁচবে না। তারপর সাডেনলি ওই যে জিনিসটা ছামতে, ওটা জানলা দিয়ে লাফ দেয়। সো ওরা অনেক ভয় পায়। তো ওরা রাত পর্যন্ত ফিরতে পেতে ফজরের নামাজ শেষ করে আল্লাহ করতে করতে এই রাতটা পার করে। তো ওরা সকালে যার কাছ থেকে রেন্ট নিয়েছিল তার সাথে কথা বলে। তো সে বলে, আমার খালু বলে যে আমরা এখানে থাকবো না, কারণ আমরা অনেক কিছু জিনিস দেখেছি, আপনি আমাদেরকে বলেন যে আপনি কি লুকিয়েছেন, না হলে আমরা কোনো একটা ব্যবস্থা গ্রহণ করবো। তখন উনি বলে যে don't need to tell anyone, this house is haunted, so I have tried so many times
এই বাসাটাকে ভাড়া দেওয়ার জন্য, বাট এটা হয়নি। আর আপনারা নতুন এখানে আসছেন আর লিজ এক্সপেন্সিভ বুঝতেছেন, তাই আমি বাসাটা ভাড়া দিয়ে দিয়েছিলাম। তো আমার খালু অনেক মনক্ষুণ্ণ হয়, যাই হোক পরে ওখান থেকে ওরা জায়গাটা চেঞ্জ করে অন্য জায়গায় শিফট করে চলে যায়। কিন্তু এই এক্সপিরিয়েন্সটা ওদেরকে এখনো ভাবিয়ে তুলে, মানে এত হন্টেড ছিল। এটা একটা সত্যিকারের ঘটনা। সো আসিফ ভাই, এটাই ছিল আমার ঘটনা। সো আশা করি আমার জন্য দোয়া করবেন। আর ঘটনাটা যদি ভালো হয় বা আপনার কাছে ভালো মনে হয়, প্লিজ দর্শকদের সাথে শেয়ার করেন। আসসালামু আলাইকুম। The fear returns with Russell. আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য। অনেক অনেক শুভকামনা রইল। সব সময় এই ইউটিউব চ্যানেলটি সম্পর্কে আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আশা করছি আমরা একসাথে অনেকটা পথ হাঁটব। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মোস্ট ইম্পর্টেন্টলি ভূত.com এর সাথে থাকুন। আল্লাহ হাফেজ।